শুভ সন্ধ্যা সবাইকে। সবাই শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতন, এবং হচ্ছে ভিজিবল কিনা একটু জানাবেন আমাকে। জি ম্যাম, শুনতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি। শোনা যাচ্ছে। জি ম্যাম, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি ম্যাম। জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি বাট এখনো ভিজিবল আমার না। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমাকে জানাবেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি ম্যাম, স্ক্রিন ভিজিবল। জি ম্যাম, দেখা যাচ্ছে। আমরা খুবই দুঃখিত যে আপনাদের আসলে অনেকটা সময় অপেক্ষা করতে হলো। কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা হচ্ছে আবার মিটিংটা ক্লোজ করে ওপেন করলাম, বাট থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আপনারা সুন্দর করে কোঅপারেট করে আমাদের সাথে আবারও জয়েন করবেন। অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে, এবং আমরা আসলে অনেকটা সময়ের দিক থেকে পিছিয়েও আছি। তা আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি। আমি একটু দেখে নিই, চেক করি আপনারা জানিয়েছেন কিনা যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। দীপার রানী নাথ জানিয়েছেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। আমি এটা যে আইসিটি নিয়ে প্রথমত একটা ট্রেনিং সবাইকে করা। ধন্যবাদ। সবাই আসলে ব্যস্ততার মাঝেও জয়েন করেছেন, এবং আপনারা তো জানেন যে আজকে আমরা কেন জয়েন করেছি। তাও যদি একটু বলতে হয় তাহলে বলবো যে সেভ দ্য চিলড্রেন কর্তৃক আয়োজিত ডিজিটাল ইকুইটি ফেলোশিপের প্রথম গ্রুমিং সেশনে আমি রুসাফা বিনতে সরওয়ার্দী আপনাদের সাথে আছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে উপলক্ষে আসলে আমাদের এই বিশেষ আয়োজন ডিজিটাল ইকুইটি ফেলোশিপ। ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডেটা আমরা অনেকেই হয়তো জানি না। এটি আসলে একটি গ্লোবাল সেলিব্রেশন। এটি কেন করা হয়? কারণ বিশ্বব্যাপী আপনারা জানেন যে মেয়েদের সংখ্যা আইসিটিতে খুবই কম, শুধু বাংলাদেশে না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেটাকে আসলে ব্রিজ করতে, এনকারেজ যেন হয় মেয়েরা, যেন ইন্সপায়ার আমরা করতে পারি টু পারসিউ ক্যারিয়ার ইন আইসিটি। সেই কারণেই আসলে একটা গ্লোবাল সেলিব্রেশন, একটা ডে, এই ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে। এবং সেভ দ্য চিলড্রেনের অবস্থান থেকে আমরা গত বছর শুরু করেছি ডিজিটাল ইকুইটি ফেলোশিপ, যেখানে আসলে রিসেন্ট গ্রাজুয়েটস, ফিমেল গ্রাজুয়েটস এর আমরা এই সুযোগটি করে দিয়ে থাকি যে 10 জন রিসেন্ট ফিমেল গ্রাজুয়েটস আমাদের এখানে সুযোগ পাচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্টের এই ফেলোশিপটা, অপরচুনিটিটা গ্রহণ করার। এবং 1 বছর আমাদের সাথে কিন্তু গত বছরে জয়েন করেছে 10 জন ফেলোশিপ, এবং আমরা হচ্ছে ওনাদের ব্যাপারেও কথা বলবো। তবে তার আগে এটা বলে নিই যে আইসিটি বলতে আমরা অনেকে মনে করি যে শুধু মনে হয় ডেভেলপার ডেভেলপ করবে, কোড করবে, শুধু মনে হয় সিএসসি থেকে পড়ে আসলেই আইসিটি তে জয়েন করতে পারবে, শুধু মনে হয় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হার্ডওয়্যার, এই জিনিসগুলো নিয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। তবে আপনারা ইতিমধ্যে আমাদের ফেসবুকে কিন্তু আমাদের অনেকগুলো পোস্ট দেখেছেন, এবং ফর্ম ফিল আপের টাইমেও কিন্তু দেখেছেন যে আমাদের আইসিটি টিমে আমাদের খুবই ডাইভার্সিফাইড একটা টিম। কারণ এখানে অনেকগুলো টিম কাজ করছে একসাথে। এখানে একই সাথে যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্টও হচ্ছে, তারই সাথে এই প্রসেস গুলোকে স্মুথেন করার জন্য আমাদের সাথে আছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ারিং, আমাদের সাথে আছে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট। এবং একই সাথে আরেকটা দিক যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ সার্ভিসেস টিম, যেখানে আমরা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও অ্যানিমেশন, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, এগুলো নিয়েও কিন্তু আসলে আমরা অনেকগুলো অফার দিয়েছি পজিশনের। এবং ওই পজিশন গুলোর জন্য অনেকে অ্যাপ্লাই করেছেন, রিসার্চের জন্য অনেকে অ্যাপ্লাই করেছেন। তো আর দেরি না করে আমরা হচ্ছে সামনে এগিয়ে যাব, এবং আমি ওয়েলকাম করছি সবাইকে ডিজিটাল ইকুইটি ফেলোশিপের প্রথম গ্রুমিং সেশন। এবং আমাদের আজকের গ্রুমিং সেশনের আলোচ্য বিষয় এমপ্লয়াবিলিটি স্কিলস অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। যেমনটা বলছিলাম যে আমাদের গতবার আমাদের সাথে 10 জন জয়েন করেছে, 10 জন ফিমেল গ্রাজুয়েটস। এবং অনেকে মনে করতে পারে যে আসলে শুধু কি আমরা ঢাকা থেকেই নিচ্ছি কিনা, এরকম অনেক কোয়েশ্চেনও আমরা পেয়েছি যে এরকম কোনো জিওগ্রাফিক কোনো প্রায়োরিটাইজেশন আছে কিনা, যেহেতু আমাদের অফিস ঢাকাতে। কিন্তু আমি খুবই প্রাউডলি বলতে চাই যে আসলে আমাদের এখান থেকে 5 জনই কিন্তু আমাদের ঢাকার বাইরে। তো আমরা আসলে অল ওভার বাংলাদেশ এই ক্যাম্পেইনটা রান করছি, এবং আশা করি দিন শেষে আমরা পুরো যদি বাংলাদেশের পুরো জিওগ্রাফিটা কনসিডার করি, আমরা সব জায়গা থেকেই আমরা আসলে ক্যান্ডিডেটসও পেয়েছি। এবং আমরা আমাদের আলোচ্য বিষয় তো যাবই, তবে যাওয়ার আগে একটু আপনাদের অনেক প্রশ্ন আমরা পেয়েছি যে আসলে ডিএফ এর প্রসিডিওরটা কি, কিভাবে আমরা আগাচ্ছি, গ্রুমিং সেশন কেন। তো সেই নিয়ে যদি একটু বলতে চাই যে আমাদের প্রসেসটা কিন্তু শুরু হয়েছে
অ্যাপ্লিকেশন সাবমিশন দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেছিলাম 28শে এপ্রিল এবং 18ই মে পর্যন্ত, অর্থাৎ আমাদের আজকে তো 20 মে, 18ই মে পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন আমরা নিয়েছি। এবং আজকে আমরা চলে এসেছি যারা, আমরা অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি, 2385 জন অ্যাপ্লাই করেছে এবং সেখান থেকে একটা প্রাইমারি সিলেকশনের পরে আমরা হচ্ছে আজকে এসেছি গ্রুমিং সেশন 1 এর জন্য, গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড এমপ্লয়াবিলিটি স্কিলস। এবং আমাদের টোটাল 3টা গ্রুমিং সেশন আছে, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আজকে শুরু হলো, 23শে মে একটি আছে এবং 26শে মে আরেকটি আছে। প্রতিটা গ্রুমিং সেশনে আমাদের সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এক্সপার্টস যারা আছেন, সিনিয়র আমাদের যারা টিম লিড আছেন বা ডিরেক্টর পর্যায়ে যারা আছেন, ওনারাই কিন্তু এসে আমাদের ফ্যাসিলিটেশনটা করবে বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে। এবং এই গ্রুমিং সেশন গুলো শেষ হওয়ার পরে গ্রুমিং সেশন আমরা একটা ওয়েট রাখছি যে কারা জয়েন করছে। তো এটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না, সবাইকে জয়েন করতেই হবে। এবং গ্রুমিং সেশনটা হয়ে যাওয়ার পরে আমরা অনলাইন কুইজের জন্য আপনাদেরকে ডাকবো। অনলাইন কুইজ হবে আমাদের 2 দিন ব্যাপী। এটার আলাদা রুলস এন্ড রেগুলেশন আমরা সবই আপনাদেরকে ইমেল করে জানিয়ে দিব। অনলাইন গ্রুমিং সেশনের পর আছে আমাদের অনসাইট অ্যাক্টিভিটি ডে, যেখানে আসলে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। সারাদিন ব্যাপী আমাদের কিছু কার্যক্রম আছে, প্রেজেন্টেশন আছে, সেগুলো নিয়ে আপনারা জানতে পারবেন সামনে। এবং তারপরে আমাদের পর্যায়ক্রমে ইন্টারভিউ, ফাইনাল সিলেকশন, কনফার্মেশন এবং ফাইনালি জয়নিং হবে আপনাদের 1 আগস্টে। তা আমি আশা করছি এটা দেখে সবাই ক্লিয়ার। আমরা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন, আমরা প্রশ্ন নিব। তবে আমরা আসলে শুরু করব, তারপরে আমরা প্রশ্নগুলো নিব। প্রশ্নগুলো আপনারা চ্যাটে করে রাখতে পারেন। এবার আরেকটা জিনিস, আমাদের পুরো গ্রুমিং সেশনের মাঝখানে গ্রুমিং সেশন নিয়ে এবং আরো কিছু প্রশ্ন আমরা করব। এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য menti.com-এ আপনাদেরকে সাইন ইন করতে হবে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন menti.com-এ সবাই একটু চলে যাবেন। এবং হচ্ছে পাসপোর্টটাও দেওয়া আছে এবং স্ক্যানও করতে পারেন কিউআর। আমি 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে, সবাই একটু menti.com-এ চলে যাবেন। আপু কাইন্ডলি আরেকবার যদি রিপিট করতেন, শোনা যাচ্ছিল না। আশা করি সবাই menti.com-এ চলে যেতে পেরেছেন। এবং আমাদের এই মেন্টির ইনফরমেশন কিন্তু আপনাদের চ্যাটেও দেওয়া আছে, তো কেউ যদি মিস করেন তাহলে অবশ্যই ওখান থেকেই দেখে নিতে পারেন। এবার আমরা শুরু করে দিচ্ছি আমাদের মূল বিষয়, আজকের আলোচ্য বিষয় আমাদের এমপ্লয়াবিলিটি স্কিলস এন্ড গ্রোথ মাইন্ডসেট। আমাদের এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আছেন, ফ্যাসিলিটেট করার জন্য আছেন নিশাত আফরোজ মির্জা আপা, ডেপুটি ডিরেক্টর, এডুকেশন ফর ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। আমরা আপাকে হ্যান্ড ওভার করবো। তবে তার আগে আমরা একটু যদি মেন্টিতে গিয়ে আমরা একটু, আপনাদের জন্য একটা প্রশ্ন আছে যে কে কোথা থেকে জয়েন করেছি, menti.com-এ যদি সবাই একটু আমাদেরকে জানিয়ে দিতেন যে কে কোথা থেকে জয়েন করেছি। ওকে, আমরা এবার চলে যাচ্ছি নিশাত মির্জা আপুর কাছে। আপুর পরিচয় তো আমরা দিলাম। আপু ডেপুটি ডিরেক্টর, এডুকেশন ফর ইউথ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে অনেকদিন ধরে আছেন, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশে। আপু, ওভার টু ইউ। আপু স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ রুসাফা আপা। গুড ইভিনিং সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি ম্যাম। থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করছি। যেহেতু এমনিতেই আমাদের কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের একটু শুরু করতে দেরি হয়ে গিয়েছে, অলরেডি এটা লেট। আর রুসাফা আপা সুন্দর করে টোটাল ইন্ট্রোডাকশন এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, কেন আমাদের এই ডিজিটাল ইকুইটি ফেলোশিপ প্রোগ্রাম এবং আপনারা কিভাবে আহ পরবর্তী প্রসেসটায় অংশগ্রহণ করবেন সবকিছু বলে দিয়েছে। তো আশা করছি যে সেগুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। সেশনের পরবর্তীতে আবার এগুলোর রেসপন্স দেওয়া হবে। আমি সরাসরি সেশনে চলে যাচ্ছি। মিনহাজ ভাই, আপনি কি প্রেজেন্টেশনটা শো করবেন? আহ, জি আপা, প্রেজেন্টেশনটা হ্যাঁ, প্রেজেন্ট করা হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি আপা।
আমি শুরু করছি। আমরা আজকে যেই আহ, উম, আহ, বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আসলে সরাসরি যদি আমরা বলি যে একদম আইসিটি বা ডিজিটাল স্কিলস যেটা নিয়ে আমরা কাজ করি না কেন, সেটার সাথে খুব ডাইরেক্টলি লিঙ্ক না, আবার ডাইরেক্টলি লিঙ্কডও। তো কেন আমরা আসলে সোশিও ইমোশনাল লার্নিং এবং গ্রোথ মাইন্ডসেট এরকম একটা বিষয় নিয়ে আসলে গ্রুমিং সেশনটা শুরু করছি, আহ, আহ, সেটাই আমরা সেই আলোচনাটা দিয়ে আসলে আজকে শুরু করব। গত বছর যখন আমরা প্রথমবারের মতন এই ফেলোশিপ প্রোগ্রামটা শুরু করেছিলাম, তখনও আমরা এই বিষয়টাতে একটা আমাদের গ্রুমিং সেশন ছিল, এবং আমরা যারা পার্টিসিপেন্টস ছিল তাদের কাছ থেকে গ্রুমিং সেশনের সময় এবং পরবর্তীতেও অনেক বেশি রেসপন্স পেয়েছিলাম। তো এই বছরও যখন আমরা ডিজাইন করেছি, তখন আমাদের আইটি টিম বললেন যে তারা এই বছর এটা দিয়ে শুরু করতে চায়। তো এইটা নিয়ে আসলে কেন, মানে আইসিটির ফেলোশিপ বা ডিজিটাল ইকুইটি ফেলোশিপের প্রোগ্রামে যেতে গিয়ে আমরা কেন আবার সোশিও ইমোশনাল লার্নিং বা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলছি, বা এইটা বলতে আসলে আপনাদের মনে কি কি আসছে যে আজকের এই সেশনটা আমরা হয়তো পুরা 1 আওয়ার আলোচনা করব না, আমি হয়তো চেষ্টা করব 30-35 মিনিটস এই আলোচনাটা শেষ করার জন্য এবং আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার জন্য। আপনারা যদি একটু চ্যাট বক্সে অ্যাটলিস্ট কয়েকজন লেখেন যে আপনাদের কাছে কি মনে হয় যে এই সোশিও ইমোশনাল লার্নিং এইটা বলতে আমরা কি বুঝি, বা চ্যাট বক্সে লিখতে পারেন, বা এইটা কেন আজকে আলোচনা করা হচ্ছে, এখান থেকে আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি, এই সেশনটা, এই পার্টিকুলার এই সেশন থেকে আপনারা কি জানতে চান, যদি কয়েকজন একটু লেখেন। চ্যাট বক্সেও লিখতে পারেন, কারণ আর কেউ যদি মনে করেন যে মেন্টিতে আসলে আমরা এখন এই প্রশ্নটা হয়তো নিব না, চ্যাট বক্সেই নিতে পারেন। চ্যাট বক্সে একটু অ্যান্সারটা যদি লেখেন যে এই সেশনটা থেকে আপনারা মাইন্ড গ্রুমিং, ঠিক আছে। আর যদি কেউ সোশ্যাল অ্যানিমেশন ক্যান বি লেভারেজ ইন এমপ্লয়মেন্ট, ফাইন। অপটিমিস্টিক মাইন্ডসেট বিফোর এন্টারিং প্রফেশনাল এরিনা, ফাইন। implies learning on emotional needs, হ্যাঁ। thought feelings, self awareness, behaviors, এক্সেলেন্ট। ঠিক আছে, আর মনে হয় দরকার নেই আসলে। যদি এটা আমরা মানে সরাসরি কনভারসেশনে আপনাদের কাছ থেকে শুনতে পারতাম আরো ভালো হতো, আপনারা নিজেদের মতো করে এক্সপ্রেস করতে পারতেন, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা হয়তো গেলাম না। ঠিক আছে, আর লেখার দরকার নেই, আমি বুঝতে পেরেছি যে মোটামুটি আপনারা আসলে এই জিনিসগুলো জানেন। হ্যাঁ, আপনারা যেটা বলেছেন আসলে তাই, এটা ফর আওয়ার ইমোশনাল লার্নিং বলেন, রিলেশনশিপ বিল্ডিং, ফর আওয়ার স্কিলস বিল্ডিং। সুতরাং এই প্রত্যেকটা মানে আহ, প্রত্যেকটা হিউম্যান বিইং এর ভিতরের যে ইনার স্কিল গুলো, সেইটাকে বের করে নিয়ে আসার জন্যই আসলে আমরা এখনকার দিনে এই সোশিও ইমোশনাল লার্নিং নিয়ে কথা বলি, এবং এরই একটা পার্ট হচ্ছে যে আবার গ্রোথ মাইন্ডসেট। এবং একজন খুব খুব অ্যাপ্রোপ্রিয়েটলি এই কথাটা লিখেছেন যে নিজের স্কিলটাকে আইডেন্টিফাই করা এন্ড টু leverage or to fit into in the প্রফেশনাল লাইফ বা এমপ্লয়মেন্ট। এটাই আসলে এটার একটা বড় কারণ যে কেন আমরা সোশিও ইমোশনাল লার্নিং নিয়ে কথা বলি, যে এটা শুধুমাত্র যে আমার পার্সোনাল লাইফের, আমার ব্যক্তি জীবনের ইমোশন, আবেগ, বা আমার থট, আমার রিলেশনশিপ, এটা নিয়ে কথা বলবে শুধু সেটাই না, রাদার আমার ব্যক্তি জীবনের পাশাপাশি আমার প্রফেশনাল লাইফে কিভাবে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করব, আমার লাইফ স্কিলসটাকে কিভাবে আমি কাজে লাগাবো, আমরা যে প্রতিদিন কর্ম জগতে আমরা যে আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের অফিসের কথাই যদি বলি, অফিসে আসি, সেখানে কিন্তু আমাদেরকে সবসময় যে স্মুথ টাইমের মধ্যে দিয়ে যাই আমরা, সেটা কিন্তু না। এখানে আমাদের অনেক আপস এন্ড ডাউনস থাকে। তাহলে এই প্রবলেম সলভিং গুলো আমরা কিভাবে করব, স্ট্রেস ম্যানেজমেন্টটা আমি আমার প্রফেশনাল লাইফে কিভাবে করব, বাসায় আমি আমার মা বাবা বা ভাই বোনের সাথে যেভাবে করে স্ট্রেস ম্যানেজমেন্ট করি, অফিসে এসে কিন্তু আমার কলিগের সাথে বা হচ্ছে আমার সুপারভাইজারের সাথে আমি একই টেকনিক ফলো কিন্তু করতে পারবো না। বেসিকটা হয়তো ঠিক থাকবে, বাট এটা হচ্ছে যে আমি কিভাবে আমরা এই স্কিলস গুলোকে আমার বোথ পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কাজে লাগাবো, সেটাই আসলে সোশিও ইমোশনাল লার্নিং বলে।
এই সোশিও ইমোশনাল লার্নিং এই ওয়ার্ডটার সাথে আপনাদের কাছে হয়তো একটু নতুন মনে হচ্ছে, বাট এটা খুবই পুরনো একটা ওয়ার্ড। এটাকে অনেক আগে যখন আমরা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করা শুরু করেছিলাম, এটাকে লাইফ স্কিলস বলা হতো, অর্থাৎ জীবন দক্ষতা। এটা নাম দিয়ে আমরা বুঝি, আপনারা অনেকেই এটাকে ডিফাইন করেছেন। পরবর্তীতে এই লাইফ স্কিলসটা কালের বিবর্তনে এসে এটাকে অনেকে সফট স্কিল বলা শুরু করলো। যে হার্ড স্কিল হচ্ছে আমার যে বিষয় ভিত্তিক দক্ষতা, অর্থাৎ আমি যদি একজন আইসিটি ফিল্ডের প্রফেশনাল হই, আমি গ্রাফিক্স ডিজাইন করতে জানি, সেটা আমার টেকনিক্যাল স্কিল। আমি যদি একজন ম্যাথমেটিক্স এর টিচার হই, তাহলে আমি ম্যাথ খুব ভালো জানি, সেটা আমার টেকনিক্যাল স্কিল। বাট আমার আমার কমিউনিকেশন স্কিলস, আমার লিডারশিপ স্কিলস, আমার প্রবলেম সলভিং স্কিলস, এগুলো হচ্ছে আমাদের সফট স্কিল বা লাইফ স্কিলস। পরবর্তীকালে এই সফট স্কিলটাকেই কেউ কেউ আবার বলছে যে সোশিও ইমোশনাল লার্নিং। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনাররা এগুলোকে এভাবেই নাম দিয়েছেন। এবং সাধারণত আমরা সেভ দ্য চিলড্রেন যেভাবে কাজ করি, বিশেষ করে আমি যে প্রোগ্রামটাতে কাজ করি, রুসাফা আপা অলরেডি আমার ইন্ট্রোডাকশনটা দিয়েছেন। আমি কাজ করছি আমাদের ইয়ুথ এম্পাওয়ারমেন্ট সেভ দ্য চিলড্রেন কান্ট্রি অফিসের একটা বড় প্রোগ্রাম, যেখানে আসলে আমরা 10 to 24 এই বয়সের মধ্যে যে ইয়ুথরা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এবং এই ইয়ুথদের মধ্যে যারা হচ্ছে ইয়াং অ্যাডোলেসেন্ট, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 10 থেকে 14, তাদেরকে আমরা ভেরি ইয়াং অ্যাডোলেসেন্ট বলি। তাদের জন্য তাদের যখন লাইফ স্কিলসটা নিয়ে আমরা কাজ করি, সেটাকে আমরা বলি সোশিও ইমোশনাল লার্নিং। এবং যখন হচ্ছে যে তাদের বয়স 15+ হয়ে যায়, এবং সেটা তখন তারা 24 পর্যন্ত চলে যায়, তার মানে তখন কিন্তু তারা হচ্ছে জব সেক্টরে ঢুকতে পারে। তখন ওইটাকে আমরা আবার বলি যে এমপ্লয়াবিলিটি স্কিলস। পুরাটাই হচ্ছে আসলে লাইফ স্কিলস এর পার্ট, বাট বয়স অনুযায়ী ইয়াং অ্যাডোলেসেন্টদের জন্য একরকম, আবার যারা ইয়ুথ, যাদের বয়স 18+, 18 to 24, তাদের জন্য গিয়ে এটাকে আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস বলছি। এবং 15 থেকে 18 যে একটা ছোট গ্রুপ রয়ে গেছে, তাদের জন্য এটাকে লাইফ স্কিলসও বলা হয়, তাদের জন্য এটাকে অনেক সময় এমপ্লয়াবিলিটি স্কিলসও বলা হয়। তার মানে হচ্ছে যে আমাদের যে বিষয় ভিত্তিক টেকনিক্যাল স্কিল, এটার পাশাপাশি আমাদের ভিতরের যে অন্যান্য স্কিল, যেটার কথা আমি বললাম, যেটা অলরেডি আপনারাও লিখেছেন, এই সবগুলোই আসলে সোশিও ইমোশনাল লার্নিং এর পার্ট। তো আমরা যদি এখন একটু, এটা হচ্ছে যে খুব ব্রিফ যদি আমরা বলি, এবং আহ, উম, আহ, এটা যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি জানি আপনারা প্রত্যেকেই একই উত্তর দিবেন যে আসলে এটা কেন দরকার। এটা কি শুধু সেভ দ্য চিলড্রেনে আমি এই ফেলোশিপে অ্যাটেন্ড করার জন্য আমার এই সোশিও ইমোশনাল লার্নিংটা দরকার, নাকি আমি নিশাত বা রুসাফা আমরা সেভ দ্য চিলড্রেনে কাজ করি এই কারণে আমাদের এটা জানা দরকার? আমাদের কাছে উত্তর হচ্ছে যে এভরি হিউম্যান বিইং এর জন্য কিন্তু এই সোশিও ইমোশনাল লার্নিং বা সফট স্কিল, যেই নামেই আমরা ডাকি না কেন, এটা প্রত্যেকটাই দরকার। কারণ আপনি যখন স্টুডেন্ট থাকছেন, যখন পড়াশোনা করছেন, যখন আপনার বয়স 14-15, তখনও কিন্তু আপনার সফট স্কিল দরকার। কারণ এই যে 10 থেকে 14 যে ইয়াং গ্রুপ, তাদেরকে আমরা কেন সোশিও ইমোশনাল লার্নিংটা দিই? যাতে তারা তাদের লাইফের যে প্রবলেম গুলো সেগুলো তারা সলভ করতে পারে। তার বন্ধুর সাথে মিশতে গেলে কোনটা তার ভালো বন্ধু, কোনটা তার ভালো বন্ধু না, কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য ভালো না, সেই বিষয়গুলো যেন তারা বুঝতে পারে, তারা আইডেন্টিফাই করতে পারে, এবং সেই অনুযায়ী তারা একটা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে পারে। সেই কারণে কিন্তু যখন সে ইয়াং অ্যাডোলেসেন্ট থাকছে, স্টুডেন্ট থাকছে, তখন তার জন্য দরকার। যখন একজন মানুষ কর্মজীবনে যাচ্ছে, সেটা তো আমরা বললাম, এটা তার দরকার। একজন মানুষ যখন তার ফ্যামিলিতে থাকছে, ফ্যামিলিতে থাকতে গেলে তার মা বাবার সাথে বা তার স্পাউসের সাথে, হাজবেন্ড বা ওয়াইফের সাথে তার যে রিলেশনশিপটা বিল্ড হবে, প্যারেন্টসদের যে দেখাশোনা করার জন্য, নিজেদের ছেলে মেয়েদের জন্য, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমাদের লাইফ স্কিলের পার্ট। সুতরাং এই লাইফ স্কিল বা সোশিও ইমোশনাল লার্নিং এবং গ্রোথ মাইন্ডসেট, এইটার ভিতরকার যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের এভরিডে লাইফে দরকার। সেটা আমি একজন স্টুডেন্ট হলেও দরকার, সেটা আমি সেভ দ্য চিলড্রেনের ওয়ার্কার হলেও দরকার, এটা যদি আমি একজন ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা হই, তাহলেও কিন্তু সেটা আমার জন্য দরকার। কারণ এই স্কিলসটা এখনকার পৃথিবী বলে, বিভিন্ন গ্লোবাল স্টাডিতে দেখা যাচ্ছে, এখনকার পৃথিবীও বলছে যে ইভেন এমপ্লয়ার, যারা নিয়োগকর্তা, যেমন সেভ দ্য চিলড্রেন
সেটাও একটা নিয়োগকর্তা, কারণ এখানেও স্টাফরা জয়েন করে, বা অন্যান্য সেক্টর, একটা আইসিটি কোম্পানি হতে পারে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে যারা নিয়োগ দেয়। তো সাম্প্রতিক গবেষণায় গ্লোবাল রিসার্চে বলছে যে এমপ্লয়াররাও এখন প্রেফার করছে যে রিক্রুটমেন্টের সময় শুধুমাত্র কিন্তু তারা তার টেকনিক্যাল স্কিলটা দেখছে না, তাদের সফট স্কিল কতটুকু আছে, তার মধ্যে গ্রোথ মাইন্ডসেটটা কতটুকু আছে, এটাও কিন্তু এখনকার দিনে সমানভাবে ম্যাটার করে। জাস্ট একটা এক্সাম্পল যদি বলি, আমি নিশাত, আমি সেভ দ্য চিলড্রেনে কাজ করি, ইয়ুথ প্রোগ্রামে কাজ করি, আমরা ইয়ুথদের স্কিলস বিল্ডিং এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কাজ করি। আমি গত 18 বছর ধরে সেভ দ্য চিলড্রেনে কাজ করছি। এখন আমি যে সেভ দ্য চিলড্রেনে কাজ করছি, আমি হয়তো এই বিষয়টাতে ইয়ুথ প্রোগ্রাম, স্কিলস প্রোগ্রাম, ডিজিটাল লিটারেসি, এই বিষয়গুলোতে আমি খুবই ভালো, আমি অনেক দক্ষ। কিন্তু অন দা আদার হ্যান্ড আমার কলিগ টিম মেম্বারদের সাথে আমার রিলেশনটা হয়তো অনেক বেশি ভালো না। আমার টিমে যারা কাজ করে, আমার সুপারভাইজি যারা আছে, হয়তোবা দে আর নট হ্যাপি উইথ মাই অ্যাটিটিউড, মাই বিহেভিয়ার। অথবা আমি হয়তো আমাদের 8:30 থেকে 4:30 অফিস, আমি প্রত্যেকদিন অফিসে আসছি 9:30টার সময়, তাহলে আমি অফিসে সেই টাইমটা মানছি না। বা আমার আমার সুপারভাইজারের সাথে আমার একটা, বা আমার টিমের মধ্যে সবসময় একটা টিমের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকে, সেই প্রবলেম গুলো আমি সলভ করতে পারছি না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড টেকনিক্যালি আমার যে জব ডেসক্রিপশন, সেটা অনুযায়ী হয়তো আমি খুব ভালো কাজ করছি। তাহলে কিন্তু সেভ দ্য চিলড্রেন ডিফাইন করবে যে আই এম নট অ্যান এফিশিয়েন্ট এমপ্লয়ি অফ সেভ দ্য চিলড্রেন। এটা শুধুমাত্র সেভ দ্য চিলড্রেনের জন্যই না, এটা এখনকার দিনে যে কোনো সেক্টরের যে কোনো এমপ্লয়াররাই এভাবে ডিফাইন করে যে তাদের ভালো এমপ্লয়ি হতে গেলে হার্ড স্কিল বা টেকনিক্যাল স্কিল যতটুকু দরকার, পাশাপাশি সেই স্টাফের বা সেই হিউম্যান বিইং এর সফট স্কিল বা সোশিও ইমোশনাল লার্নিং, এই স্কিলস গুলিও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু মোটামুটি এটার মানে বিষয়ের ভিতরে সোশিও ইমোশনাল লার্নিং বলতে আসলে আমরা কি বুঝাই বা কোন জিনিসগুলোকে আমরা ফোকাস করি, এটা মোটামুটি আমি কভার করে ফেলেছি। এখন জাস্ট আমরা খুব কুইকলি যাব যে আসলে কেন এটা আমাদের দরকার বা এটার ভিতরে কি আছে। ইতিমধ্যে আহ, মিনহাজ ভাই দেখাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের যে ডিভিশনাল সিটি গুলো থেকে আপনারা যারা করেছেন, ঢাকা থেকে বেশি আছে, বাট আমরা দেখছি চট্টগ্রাম থেকেও একটা ভালো পার্সেন্টেজ আছে, খুলনা থেকে আছে, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, আদার ডিভিশন থেকেও আছে। তো থ্যাংক ইউ আপনাদেরকে এই মিটার ফর্মটা ফিল আপ করার জন্য। দেন নেক্সট স্লাইডে মিনহাজ ভাই, আমরা যদি আসলে কুইকলি, আমি এগুলো অলরেডি বলে ফেলেছি যে আসলে কেন সোশিও ইমোশনাল লার্নিংটা আমাদের দরকার। এটার একটা হচ্ছে যে এটা অবশ্যই চিলড্রেনের হলিস্টিক ডেভেলপমেন্টকে সাপোর্ট করে, আমি বলেছি, হেল্প করে তাদের ওন ভ্যালুটা যাতে তারা বুঝতে পারে, অন্যের সাথে পজিটিভ রিলেশনশিপ, হুইচ আই অলরেডি কভার্ড। চিলড্রেনরা তাদের লাইফের ডিসিশনটা নিতে পারবে, অর্থাৎ যার মধ্যে এই স্কিল গুলো থাকবে, ডিসিশন মেকিং স্কিলসটা একটা গুরুত্বপূর্ণ। এবং এটা চিলড্রেনদেরকে হেল্প করে, এখানে আমরা চিলড্রেন বলি, অ্যাডোলেসেন্ট বলি, ইয়ং বলি, যাদেরকেই বলি না কেন সবার জন্যই আমরা বলছি, তারা তাদের গোলটা সেট করতে পারে, তাদের চ্যালেঞ্জ গুলিকে ওভারকাম করতে পারে, অলরেডি আমি এটা বলেছি। এবং ফাইনালি অবশ্যই তারা তাদের কমিউনিটি, সোসাইটি এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে। এই কারণেই সোশিও ইমোশনাল লার্নিংটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট ওয়ান। এটা আমরা আসলে বলেছি হোয়াট ইজ সোশিও ইমোশনাল লার্নিং, আমরা এটা এতক্ষণ আমি মোটামুটি এটা করেছি। আমরা যদি জাস্ট এটার মানে যেটাকে আমরা বলি যে থিওরিটিক্যাল ডেফিনেশন ঠিক বলবো না, মানে ওয়ার্কিং ডেফিনেশন, যে সোশিও ইমোশনাল লার্নিংটা কি, এটা হচ্ছে যে কিছু কম্পিটেন্সি, বেসিক্যালি বিহেভিয়ার, অ্যাটিটিউড এন্ড পার্সোনাল কোয়ালিটি, যেটা আমরা এতক্ষণ বললাম, যে আপনি অন্যের সাথে ভালোভাবে মিশতে পারেন, কমিউনিকেট করতে পারেন, ডিসিশন নিতে পারেন, মতামত দিতে পারেন, প্রবলেম সলভ করতে পারেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। সেগুলোই হচ্ছে যে এই স্পেসিফিক
কম্পিটেন্সি, বিহেভিয়ার বা অ্যাটিটিউড গুলো যদি থাকে, যার মাধ্যমে তারা তাদের এনভায়রনমেন্টটাকে নেভিগেট করতে পারবে, অন্যের সাথে কাজ করতে পারবে এবং অফকোর্স ফাইনালি তাদের গোলটা অ্যাচিভ করতে পারবে, তাহলেই সেটাকে আমরা সোশিও ইমোশনাল লার্নিং এই স্কিল গুলো বলি। সোশিও ইমোশনাল লার্নিং এর একটা ফ্রেমওয়ার্ক আছে, বেসিক্যালি 6টা ডোমেইন এটাকে আমরা বলি, যে 6টা ডোমেইনের মধ্যে আমি জানি যে এই স্পেসিফিক বিষয়ে আপনারা আজকে সেশন নিতে আসলেও এখনকার দিনে বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন সবাই মোটামুটি ফ্রেশ গ্রাজুয়েট, এবং এখনকার দিনের পড়াশোনায় হচ্ছে এই বিষয়গুলো অলরেডি সাবজেক্ট গুলোর মধ্যে কভার করে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন সফট স্কিল এই বিষয়টাও এত বেশি প্রমিনেন্ট ছিল না, কিন্তু এখনকার এখন কারেন্ট পড়াশোনার বা সাবজেক্ট গুলোতে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে সফট স্কিলের বিষয়গুলো হচ্ছে গিয়ে অনেক বেশি গুরুত্ব দেয়, হয়তোবা আলাদা সাবজেক্ট হিসেবে থাকে না, বাট সাবজেক্ট টপিকস এর মধ্যে এই বিষয়গুলো কভার করে, সুতরাং এইগুলোর সাথে আপনারা মোটামুটি পরিচিত। তো আমরা 6টা ডোমেইন যদি বলি, যে অফকোর্স একটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস, এবং পার্টিকুলারলি সেলফ অ্যাওয়ারনেস এর হ্যাঁ একজন প্রশ্ন করেছেন স্লাইড গুলো প্রোভাইড করা যাবে। সেলফ অ্যাওয়ারনেস এটা হচ্ছে যে আমাদের একটা ডোমেইন, এটার ভিতরে আমরা সেলফ অ্যাওয়ারনেস বলতে আসলে কি বুঝাই এটা আমরা মোটামুটি জানি, তারপর আমরা এটার একটু ডিটেইলে যাব। সেলফ ম্যানেজমেন্ট করা, এটা অবশ্যই এটা আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হতে পারে, আপনার ইমোশনাল ম্যানেজমেন্ট হতে পারে, আমরা কিভাবে রাগ কন্ট্রোল করব, কিভাবে আমি আমার নিজেকে বিভিন্ন কঠিন সিচুয়েশনে মানে চ্যালেঞ্জিং সিচুয়েশনেও কিভাবে মাথা ঠান্ডা রেখে একটা প্রবলেমকে সলভ করব, এই জায়গাগুলোকে, এবং আবার অতিরিক্ত ইমোশনাল হয়ে যাব না, যে পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ করলেই আমাকে সুইসাইড করার মতন ডিসিশন নিতে হবে। এই বছরে এসএসসি রেজাল্টের পরে আমরা দেখেছি তাই না পেপারে, যে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে যারা হচ্ছে যে সুইসাইড করেছে, তাদের রেজাল্টটা মন মতো হয়নি। তার মানে কি, তার মধ্যে কিন্তু এই যে সোশিও ইমোশনাল লার্নিং এর যে স্কিলস গুলো, এই সেলফ ম্যানেজমেন্ট, এই ক্যাপাসিটিটার অবশ্যই কিন্তু ঘাটতি তার মধ্যে আছে, যে কারণে কিন্তু সে হচ্ছে যে এই যে সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছে, রেজাল্টটা তার আশা মতো হয়নি, এটাকে সে ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, এখন আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো শুধু নিজের উপরে না, ফ্যামিলির অনেক প্রেশার থাকে, প্যারেন্টস এর প্রেশার থাকে, পিয়ারদের প্রেশার থাকে, কিন্তু বাইরের প্রেশার থাকবে, তারপরেও সেই প্রেশারের মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে আমি নিজেকে ম্যানেজ করব, এবং এখানে শুধু যারা চিলড্রেন বা ইয়াং, এটা শুধু তাদেরই দায়িত্ব না, এটা কিভাবে তারা ম্যানেজ করবে এটার জন্য প্যারেন্টস এরও অবশ্যই একটা রোল আছে। এবং আমার সোশিও ইমোশনাল লার্নিং ফ্রেমওয়ার্ক কিন্তু বলে যে চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডোলেসেন্ট, ইয়ত তো যখন সে 18 হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, বাট 18-র আগে পর্যন্ত কিন্তু এই সোশিও ইমোশনাল লার্নিং এর এই ম্যানেজমেন্ট গুলো করতে গেলে কিন্তু প্যারেন্টসদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরি, দেন সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস আমরা যেগুলোকে বলি, আমার কমিউনিকেশন, নেগোসিয়েশন, লিডারশিপ, সবগুলো এই ডোমেইনের মধ্যে আসে। রিলেশনশিপ, এটা তো আমরা বুঝি, আমি আমার ভাই বোনের সাথে কিভাবে রিলেশন মেনটেন করব, আমার বন্ধুদের সাথে কি ধরনের রিলেশন হবে, আমার মা বাবার সাথে, আমার গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে, দাদা দাদি বা নানা নানি, তাদের সাথে আমার কি ধরনের রিলেশন হবে, কি ধরনের সম্পর্ক আমি তাদের সাথে, তাদেরকে আমি কিভাবে রেসপেক্ট করব, ছোটদের সাথে আমি কিভাবে কথা বলবো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু রিলেশনশিপ স্কিলের মধ্যে আসে। আর আপনাদের এই গ্রুমিং সেশনটা কিন্তু আমরা জাস্ট 1 ঘন্টায় আপনাদেরকে আমরা একটা ওরিয়েন্টেশন দিচ্ছি, বাট বেসিক্যালি যখন আমি যে প্রোগ্রামে কাজ করি, সেই প্রোগ্রামে যখন আমরা আমাদের পার্টনার, আমাদের প্রজেক্টের স্টাফদেরকে এবং আমাদের যারা প্রজেক্টের পার্টিসিপেন্টস বা বেনিফিশিয়ারি আছে, ইয়াং অ্যাডোলেসেন্ট এবং ইয়থরা, তাদেরকে কিন্তু আমরা এই ট্রেনিং গুলো আসলে দেই। ইয়থদের জন্য আমাদের এই ট্রেনিং গুলো হচ্ছে আমরা 60 আওয়ার্স এর একটা ট্রেনিং দিই। আমাদের একটা গ্লোবাল মডিউল আছে, যেটাকে আমরা সোশিও ইমোশনাল লার্নিং মডিউল বলি, এবং 60 আওয়ার্স একটা ট্রেনিং। স্টাফদেরকেও কিন্তু আমরা মিনিমাম 3 দিনের একটা ট্রেনিং দেই, এবং এই 6টা ডোমেইনের ভিতরে যে ডিটেল গুলো আছে প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা করে গ্রুপ ওয়ার্ক করি, রোল প্লে করি, কোনটা বলতে আসলে কি বোঝায়, সোশিও ইমোশন প্রত্যেকটা নিয়ে ডিটেল আলোচনা করি। সুতরাং এই 1 ঘন্টার সেশনে এটা অনেক বেশি ডিটেল আসা যাবে না, কিন্তু
আপনাদের একটা ধারণা হবে, এবং আপনাদের যাদের ইন্টারেস্ট অনেক বেশি, আপনারা জাস্ট এখন ইন্টারনেটের দিনে গুগলে গিয়ে এই সোশিও ইমোশনাল লার্নিং সার্চ দিলেই আপনারা প্রচুর এটা রিলেটেড আর্টিকেল মডিউল পাবেন। যাদের যাদের ইন্টারেস্ট তারা এটা দেখতে পারেন। দেন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে হায়ার অর্ডার থিঙ্কিং। হায়ার অর্ডার থিঙ্কিং বলতে আসলে আমরা দেখি যে আপনি ক্রিয়েটিভ কিনা, ক্রিয়েটিভ কোনো একটা থিঙ্কিং। কারণ গতানুগতিক ট্র্যাডিশনাল চিন্তা কিন্তু সবাই করতে পারে, কিন্তু একটু ক্রিয়েটিভ আউট অফ দ্য বক্স কিন্তু সবাই চিন্তা করতে পারে না। ক্লাসে 30 জন ছেলেমেয়ের মধ্যে কিন্তু ইনোভেটিভ বা আউট অফ দ্য বক্স থিঙ্কিং 30 জনই করতে পারে না, হাইয়েস্ট 3 থেকে 4 জন থাকে। তার মানে তাদের মধ্যে ওই স্কিলটা আছে যে যারা একটু ট্র্যাডিশনের বাইরে গিয়ে চিন্তা করতে পারে, নতুন কিছু নিয়ে আসতে পারে, এবং নতুন কিছু আনা মানে কিন্তু আবার ট্র্যাডিশনকে চ্যালেঞ্জ করা। তার মানে সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা কিন্তু থাকতে হয়। আর গ্রোথ মাইন্ডসেটও তাই বলে। গ্রোথ মাইন্ডসেটের আমরা জাস্ট একটা ডিটেইল ফ্রেমওয়ার্কে যাব। গ্রোথ মাইন্ডসেটটা বলে যে আমি আমার ট্র্যাডিশনাল চিন্তার বাইরে গিয়ে প্লাস প্লাস কিছু চিন্তা করছি, যে সবাই যেভাবে চিন্তা করছে এর বাইরে আরেকটু অ্যাডিশনাল কিছু চিন্তা, ঠিক আছে এটা এইভাবে না করে অন্য ভাবেও করা যায় কিনা। এবং গ্রোথ মাইন্ডসেটের বড় কথাই হচ্ছে যে আমার চিন্তাটাকে আমি একই জায়গায় না রেখে ওয়ান স্টেপ অ্যাহেড যাব, এবং হচ্ছে যে আমি যে কোনো চ্যালেঞ্জকে আসলে আমি চ্যালেঞ্জকে আমি মোকাবেলা করার জন্য আমার যদি ক্যাপাসিটিটা থাকে, এটাকেই গ্রোথ মাইন্ডসেট বলা হয়। নেক্সট ওয়ান মিনহাজ ভাই। সরি আমার অনেক কাশি, এই জন্য আমাকে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হচ্ছে। মিনহাজ ভাই নেক্সট ওয়ান। আচ্ছা, যদি আমরা এখন একটা অ্যাক্টিভিটি করি আপনাদের কাছ থেকে, আপনারা এখানে যারা আছেন আপনারা এটা একটু লিখবেন। মেন্টিমিটারেই তো লিখবে, মেন্টিমিটারে লিখবেন যে অ্যাবাউট ইউর স্ট্রেংথ। এটা যে কোনো কিছু হতে পারে, এটা হতে পারে যে আমি গান গাইতে পারি, আমি ছবি আঁকতে পারি, দেন আমি বই পড়তে পছন্দ করি, বা আমি হচ্ছে প্রবলেম সলভ করতে পারি। এই ধরনের মানে নিজেকে নিজের আইডেন্টিফাই করা, নিজেকে আপনি যেভাবে আবিষ্কার করতে চান, যে আপনার দুইটা স্ট্রেংথ আপনি লিখতে চান, আপনারা একটু লেখেন। আমরা একটু দেখি, আবারও সেই মেন্টিমিটারে চলে যান। কেউ যদি মেন্টিমিটারে, যেহেতু আমাদের আসলে সময় কম, কেউ যদি মেন্টিমিটারে লগ ইন করতে খুব বেশি সমস্যা হয়, আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন, আমরা দেখে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। যারা মেন্টিমিটারে লিখতে পারছেন মেন্টিমিটারে লিখে ফেলেন। যাদের খুব বেশি সমস্যা হচ্ছে, যেহেতু আসলে আমরা অনেক সময় এখানে দিতে পারছি না, পাসওয়ার্ডটা ট্রাই করেন, না পারলে চ্যাট বক্সে লেখেন, কোনো প্রবলেম নেই। Like to learn new things, always eager to help people, excellent. To be fair and treat, I have a huge interest on research, photography, drawing, singing, good. Technical writing, reading books, challenges, excellent. Read books. এখনকার দিনে এটা একটু কম দেখা যায়, রিড বুকস। মানে এখন তো হচ্ছে সব ইন্টারনেটের যুগে এসে রিড বুকস যেটা যারা লিখেছেন খুবই ভালো, যে এখনো পড়ার অভ্যাস আছে, এখন একটু এটা কম। আর রিসাইটিং, এক্সিলেন্ট। আই এম ইন্ট্রোভার্ট বাট হ্যাভ লার্ন টু কমিউনিকেট উইথ আদার্স প্রফেশনালি। ইন্ট্রোভার্ট কিন্তু কোনো মানে নেগেটিভ স্কিলস না। ইন্ট্রোভার্ট হয়েও কিন্তু আপনি অন্যের সাথে কমিউনিকেট করতে পারেন, সেটারও কিন্তু অনেক ধরনের টেকনিক আছে। কারণ আমরা সাধারণত ওই যে বললাম না, ট্র্যাডিশনালি আমরা মনে করে থাকি সরি যে কেউ ইন্ট্রোভার্ট, কথা কম বলে, তার মধ্যে ওই স্কিল গুলো কম আছে। কিন্তু আমার সফট স্কিল কিন্তু বলে যে না, ইন্ট্রোভার্ট কোনো নেগেটিভ স্কিল না, একজন ইন্ট্রোভার্ট হতেই পারে, কিন্তু সে কিভাবে তার তার বৈশিষ্ট্যের মধ্য থেকে অন্যের সাথে কমিউনিকেট করছে, তার প্রবলেম সলভ করছে, দ্যাট ইজ দ্য স্কিল। গার্ডেনিং, excellent. Quick learner and problem solver. Attentive and detail oriented. Love singing. Socialize with people. I am an emotional person. Leadership skill. Love to listen song. Painting. Love to debate. Excellent. Quick learner. I'm good at research. Love reading and writing and bake. এখনকার দিনে বিশেষ করে ইয়াং উইমেনদের মধ্যে, ফিমেলদের মধ্যে এটা খুব কমন,
আমার নিজের মেয়েও, আমার মেয়ের 15 ইয়ার্স, সে নিজেও বেক করতে খুব পছন্দ করে। এটা ভালো, এই ধরনের একটা প্যাশন থাকা ভালো। ফোকাসড হয়ে কাজ করতে পারি, টিম ওয়ার্কিং ভালো পারি, গুড। আই লাইক টু সিং, আই লাইক টু লার্ন নিউ থিং। ঠিক আছে, অনেকগুলো হয়েছে আসলে। আমাদের সময়টাকে মাথায় রাখতে হচ্ছে। এক্সিলেন্ট। এই গ্রুপ ওয়ার্কটা আসলে আমরা করি, তার কারণ হচ্ছে যে আমি বারবার বলেছি যে আমরা তো এটা ডিটেল ট্রেনিং এ যেতে পারছি না, কিন্তু সোশিও ইমোশনাল লার্নিং বা সফট স্কিল যেটাই আমরা বলি না কেন, এটার বড় একটা ডোমেইন হচ্ছে যেটা আমরা বলেছি যে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস এর আমরা মডিউলটা শুরুই করি যে নিজেকে জানা। আমাদের এই মডিউল গুলো তো আবার ইংরেজিতে যেমন আছে, আমরা এটাকে বাংলায়ও করেছি। আমাদের এই মডিউলটার নামই হচ্ছে নিজেকে জানা, অর্থাৎ নিজের যে স্ট্রেংথ আছে, আমার যে স্কিলস আছে। যেমন এই যে একজন বলেছেন না যে ইন্ট্রোভার্ট, আমরা অনেক সময় মনে করি যে না, এটা মনে হয় কোনো স্কিলস না, এগুলো মনে হয় নেগেটিভ থিঙ্কিং। বিষয়টা সেটা না। আপনি যে নিজেকে আইডেন্টিফাই করতে পারছেন যে হ্যাঁ আপনি একটু ইন্ট্রোভার্ট, দ্যাট মিনস দ্যাট এটা দিয়েই বোঝায় যায় যে হ্যাঁ আপনার এই বৈশিষ্ট্যটা আপনি জানেন এবং এটাকে আসলে আপনি চেঞ্জ করতে চান। সুতরাং তারপরে অনেকেই লিখেছেন বই পড়তে, ট্রাভেল করতে, বেকিং করতে, নতুন জিনিস শিখতে। তার মানে হচ্ছে যে এই সবগুলো হচ্ছে যে আপনাদের নিজেদের স্ট্রেংথ গুলোকে আইডেন্টিফাই করা, এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা এই নিজের ভিতরে যে স্ট্রেংথটা আছে এটাকে আইডেন্টিফাই করতে পারাও কিন্তু অন্যতম একটা সোশ্যাল স্কিলস বা সেলফ অ্যাওয়ারনেস যেটাই বলি না কেন। তো থ্যাংক ইউ সবাইকে, আমরা ডিটেইলে গেলাম না, এরপর আমরা একটু নেক্সট স্লাইডটাতে চলে যাই। তার কারণ আমি যেটা বললাম যে এটার কারণটা হচ্ছে যে কেন আমাদের নিজেকে জানা দরকার, যে আমার নিজের স্ট্রেংথটা যদি আমি না জানতে পারি তাহলে আমার বাকি স্কিলসটা আমি বাড়াবো কি করে। সুতরাং নিজের স্ট্রেংথ, ইন্ডিভিজুয়ালিটি, এইগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেখান থেকে, তাহলে আমার কোন জায়গায় আরো ইমপ্রুভ করা দরকার, আমার চ্যালেঞ্জগুলো ওভারকাম করা দরকার, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেন সোশিও ইমোশনাল লার্নিং এ একটা বড় জায়গা যেটা সেভ দ্য চিলড্রেন অ্যাজ এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অ্যাজ এ রাইটস বেসড অর্গানাইজেশন আমরা খুব বেশি এটাকে ইম্পর্টেন্স দেই, যেটা হচ্ছে যে আমরা সোশ্যাল অ্যান্ড জেন্ডার বেসড ব্যারিয়ার, এটাকে আমরা হচ্ছে যে খুব বেশি ফোকাস করি। আমরা এটা নিয়ে অনেক বেশি ডিটেলসে যাব না, বাট এটা আমরা আপনারা যারা এখানে এসেছেন, পড়াশোনা করেছেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আপনারা পড়াশোনা করে এসেছেন, কিন্তু এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা মোটামুটি অনেকেই জানেন যে সোশ্যাল ব্যারিয়ার্স বলতে আমরা কি বুঝছি। সোশ্যাল ব্যারিয়ার্স বলতে মূলত সেভ দ্য চিলড্রেন আমরা কিন্তু মোস্ট মার্জিনালাইজড কমিউনিটি চিলড্রেন এবং ইয়ুথদেরকে নিয়ে কাজ করি। আমরা যাদের জন্য প্রোগ্রাম করি তারা কিন্তু এমন না যে ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জন্য আমরা কাজ করি না। মিডল ক্লাস ফ্যামিলি বা রিচ ফ্যামিলির জন্য আমরা কিন্তু কাজ করি না। আমরা কাজ করি সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা হচ্ছে একেবারেই বস্তিতে বাস করে, যারা হচ্ছে চর এলাকায় বাস করে, যারা আমার খাগড়াছড়ি বান্দরবনের হিল ট্র্যাক্টসে বসবাস করে, যারা দলিত সম্প্রদায়ের ছেলে মেয়ে, যারা আমার হচ্ছে ব্রোথেলে থাকা সেক্স ওয়ার্কারদের ছেলে মেয়ে, একদম একদম হার্ড টু রিচ এরিয়া, সেটা হতে পারে আমার নদী ভাঙন এলাকার ছেলে মেয়ে, চা বাগানের ছেলে মেয়ে, এই ধরনের একদম পিছিয়ে পড়া কমিউনিটির যারা ছেলে মেয়ে, যারা বিভিন্ন ভাবে যারা ইনইকুয়ালিটির শিকার এবং বিভিন্ন সোশ্যাল ব্যারিয়ার যাদের আছে, অর্থাৎ যারা হয়তো কখনো স্কুলে ভর্তি হতে পারেনি, অথবা স্কুলে ভর্তি হয়েছে কিন্তু স্কুল থেকে তারা বিভিন্ন কারণে ড্রপ আউট হয়ে গেছে, বা অন্যান্য যে আমার যে সোশ্যাল সার্ভিস গুলো আছে, হেলথ সার্ভিস, আমার অন্যান্য যে গভর্নমেন্টের যে সোশ্যাল প্রোটেকশন সার্ভিস, এই এই ধরনের সোশ্যাল সার্ভিস গুলো তারা পাচ্ছে না। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল ব্যারিয়ারের কারণে যে সমস্ত পিছিয়ে পড়া কমিউনিটি, তাদের জন্যই কিন্তু সেভ দ্য চিলড্রেন কাজ করে। এবং এই গ্রুপটাকে নিয়ে কাজ করতে গেলে আসলে আমার কোন ধরনের সফট স্কিল গুলো দরকার এবং কেন তাদের জন্য এই সফট স্কিল গুলো বাড়ানো দরকার, এটাও কিন্তু আমাদের সোশিও ইমোশনাল লার্নিং এর একটা পার্ট। এবং আমাদের আরো একটা বড় জায়গা হচ্ছে যে জেন্ডার রিলেটেড ব্যারিয়ার। এখানে আপনারা যারা আছেন আপনারা আপনারা অবশ্যই এটা জানেন যে, এবং এখানে আপনারা 100% সবাই ফিমেল, আপনারা এখনো জানেন যে এই জেন্ডার ব্যারিয়ার শুধুমাত্র
পিছিয়ে পড়া ফ্যামিলি না, আমরা যাদেরকে প্রিভিলেজড ফ্যামিলি বলছি, এই প্রিভিলেজড ফ্যামিলিতেই কিন্তু জেন্ডার রিলেটেড অনেক ব্যারিয়ার আছে। বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতেই এখনো ছেলে এবং মেয়ে শিশুর মধ্যে বৈষম্য করা হয়। এখানে আপনারা যারা আছেন, আমি আছি, রুসাফা আপা আছে, এখানে আমরা প্রত্যেকে যারা আছি, আমাদের লাইফে হয়তোবা ব্যারিয়ারটার ব্যারিয়ারটার পার্সেন্টেজ বা ব্যারিয়ারের মাত্রা হয়তোবা কম ছিল, তারপরেও সবার ক্ষেত্রেও হয়তো কম ছিল না। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু একটা করে গল্প আছে, কিন্তু আমরা সেই ব্যারিয়ারটাকে আস্তে আস্তে মোকাবেলা করে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারাও এই পর্যন্ত আসতে পেরেছেন, তা না হলে আজকে আপনারা এই সেশনটাতে অ্যাটেন্ড করতে পারতেন না। কিন্তু এখানে আজকে যারা আপনারা 300 জন উপস্থিত আছেন, আমরা জানি যে 300 জনেরই কিন্তু 300টা গল্প আছে। কারো হয়তো বা এই ব্যারিয়ারের মাত্রাটা অনেক বেশি, কারো হয়তো বা কম, কারো হয়তো বাবা আহ উম, আহ, আসতে দিতে চায়নি, পড়াশোনা করতে দিতে চায়নি, কারো হয়তো মা চায়নি, কারো হয়তো আহ আহ, ছ- আরো অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেসার ছিল। কেউ হয়তো বলেছে মেয়েকে কেন, যে মেয়েটা মাগুরায় থাকে তাকে কেন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ঢাকায় থেকে পড়াশোনা করতে হবে, সে তো এইখানে থেকেই পড়াশোনা করতে পারে। মেয়েদেরকে বাইরে পড়তে দিলে তারা খারাপ হয়ে যাবে, এটা হবে সেটা হবে। এইরকম গল্প আমরা জানি যে এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেরই লাইফে গল্প আছে। কারো যদি নিজের লাইফে না থেকে থাকে, সে অবশ্যই অনেক বেশি ভাগ্যবান, কিন্তু তার লাইফে না থাকলেও তার বোনের ভাগ্যে বা আশেপাশের ফ্যামিলিতে যারা আছে বা তাদের আশেপাশের গল্পগুলো কিন্তু এরকম। তো সেভ দ্য চিলড্রেন কিন্তু আমাদের এই সফট স্কিল বা সোশিও ইমোশনাল লার্নিং এর একটা বড় পার্ট হচ্ছে এই জেন্ডার ব্যারিয়ারটাকে কিভাবে ক্রস করে আমরা মেয়েদেরকে সামনে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমরা অনেক বেশি এটা আমাদের এই সোশিও ইমোশনাল লার্নিং এর একটা পার্ট, যে কিভাবে আমরা মেয়েদেরকে সাপোর্ট দিতে পারি, কিভাবে আমরা তাদেরকে সামনে নিয়ে আসতে পারি। এবং এই ছবিটা যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে যে মেয়েটা দাঁড়িয়েছিল, সে খুব ভালো দেখতে পারছিল না। এবং পাশে যদি দেখেন যে আরেকটা শিশু যে দেখা যাচ্ছে, সে কিন্তু হুইল চেয়ারে আছে, অর্থাৎ সে একজন ডিসেবল, চিলড্রেন উইথ ডিসেবিলিটি, সেও এক ধরনের সোশ্যাল ব্যারিয়ারের শিকার। তো এইটা কিন্তু হচ্ছে যে ইকুয়ালিটি, যে সবাইকে একরকম ভাবে বসিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে কাজ হচ্ছে না। এবং পাশের ছবিটায় যদি দেখেন যে সেভ দ্য চিলড্রেন বিশ্বাস করে যে ইকুইটি যদি আমরা আনতে চাই, তাহলে প্রত্যেককে সেই ধরনের সাপোর্ট দিতে হবে যাতে তিনজনই একই রকম লেভেলে এসে মাঠে যে খেলাটা হচ্ছে সেই খেলাটা যেন দেখতে পারে। তো এই হচ্ছে যে, সুতরাং এই ব্যারিয়ার গুলোকে সামনে আনার জন্য এবং এটার জন্য আমাদের সোশিও ইমোশনাল লার্নিং এর যে স্কিলস গুলো, সেই স্কিলস গুলো খুব বেশি দরকার। আর নেক্সট স্লাইডে মিনহাজ ভাই, আহ এইটা আমরা আসলে এখন আর গ্রোথ মাইন্ডসেটটা আমি অলরেডি বলেছি। গ্রোথ মাইন্ডসেটটা আমরা যদি একটু জাস্ট মানে ডিফারেন্সটা দেখি, যে আমার ফিক্সড মাইন্ডসেটটা হচ্ছে আমার বাদিকের ইয়েলো কালার গুলো, আর ডান দিকেরটা হচ্ছে যে আমার গ্রোথ মাইন্ডসেট। জাস্ট ডিফারেন্সটা কি? ফিক্সড মাইন্ডসেটে হচ্ছে যে আমরা আসলে যে কোনো চ্যালেঞ্জকে অ্যাভয়েড করতে চাই, ও বাবা এখানে ঝামেলা, এখানে আসলে যাওয়ার দরকার নেই। বাট গ্রোথ মাইন্ডসেট বলে যে না, চ্যালেঞ্জকে অ্যাভয়েড করলে হবে না, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আর ফিক্সড মাইন্ডসেটে যদি আমরা বলে দিই, যে কোনো প্রবলেম দেখলে বা যে কোনো কিছুতে আমরা খুব দ্রুত গিভস আপ করি, অর্থাৎ ছেড়ে দেই। কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে যে না, ছেড়ে দিলে হবে না, আমাকে সবসময় পারসিস্টেন্ট হতে হবে। সরি। দেন আমার ফিক্সড মাইন্ডসেট বলছে যে আমরা এটা আহ, এত বেশি এফোর্ট দেওয়া কোনো কঠিন জিনিসের পিছনে, এটা আর কোনো আসলে মানে নেই, এটা একটা পয়েন্টলেস ব্যাপার। কিন্তু গ্রোথ মাইন্ডসেট সবসময় এই এফোর্ট দেওয়াকে অ্যাপ্রিসিয়েট করে। এবং ফিক্সড মাইন্ডসেট কিন্তু আসলে ফিডব্যাক রিসিভ করতে পারে না, এই নেগেটিভ ফিডব্যাক। বিশেষ করে এখানে আমরা নিজেদেরকেও চিন্তা করে দেখি যে আমরা যখন আমার বন্ধুর সাথে কথা বলি বা আমার মা বাবার সাথে কথা বলি বা আমার টিচারের সাথে কথা বলি বা আমার সুপারভাইজারের সাথে কথা বলি, আমাদেরকে যদি শুধু ভালো প্রশংসা করে তাহলেই কিন্তু আমরা খুশি হই। কিন্তু নেগেটিভ একটা ফিডব্যাক দিলে কিন্তু আমরা অনেকেই রিয়াক্ট করি, তার মানে হচ্ছে সেটা আমার ফিক্সড মাইন্ডসেট। কিন্তু যারা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে আছে, তারা কিন্তু নেগেটিভ ফিডব্যাকটা দিলে রিয়াক্ট করবে না, রাদার তারা কিন্তু ওই ফিডব্যাকটা থেকে শিখবে। ও আচ্ছা, আমার সুপারভাইজার বললো এই জিনিসটা আমার এরকম করা উচিত, ঠিক আছে, তাহলে আমি এটা থেকে এটাকে আমি একটা লার্নিং হিসেবে নিলাম এবং এটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব।
এবং ফাইনালি হচ্ছে যে ফিক্সড মাইন্ডসেটে তারা হচ্ছে অন্যের সাকসেস দেখলে তারা এটাকে থ্রেটেন ফিল করে, যে সে এত ভালো করে ফেললো তাহলে আমার কি হবে, আমি মনে হয় পারবো না। বাট গ্রোথ মাইন্ডসেট যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আরেকজনের সাকসেস দেখলে ওইটাকে ইন্সপায়ার্ড মনে করবেন। ও ঠিক আছে, ও এত ভালো একটা চাকরি পেলো, এইটা আপনার বন্ধু একটা ভালো চাকরি পেয়ে গেল, এটা শুনে যদি আপনি শোকে শয্যাশায়ী হয়ে যান, তার মানে বুঝতে হবে যে আসলে আপনি ফিক্সড মাইন্ডসেট। বাট আপনি যদি ওটা শুনে লাফ দিয়ে উঠে বলেন, ও ঠিক আছে, আমার ফ্রেন্ড ও এত ভালো চাকরি পেয়েছে, আমরা দুজন একসাথেই পড়াশোনা করেছি, তার মানে ও এত ভালো চাকরি পেয়েছে, তার মানে আমিও চাকরি পাবো, হয়তো আমি 1 মাস পরে পাবো। সুতরাং অন্যের সাকসেস থেকে যদি এটাকে আমি আরো ইন্সপায়ার্ড ফিল করি, তার মানে এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তার মানে যে আমরা যে টপিকস এর শুরুতে বলেছিলাম যে গ্রোথ মাইন্ডসেট, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গ্রোথ মাইন্ডসেট আসলে এটা অল অ্যাবাউট হচ্ছে পজিটিভিটি। আমরা চ্যালেঞ্জটাকে সামনে নিব, চ্যালেঞ্জটাকে কিভাবে আমি মোকাবেলা করব, চ্যালেঞ্জটা থেকে পালিয়ে যাব না, আমি অন্যের এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করব। আমার আমার যদি কেউ ক্রিটিসিজম করে, বুঝতে হবে সে আমার ভালোর জন্য ক্রিটিসিজম করছে, এবং কোনটা আমার ভালোর জন্য ক্রিটিসিজম করছে। ক্রিটিসিজম বা ফিডব্যাক দেয়া এবং পরচর্চা পরনিন্দা করা, এই দুইটার মধ্যে কিন্তু অনেক বেসিক পার্থক্য আছে, এবং আমি আশা করি যে এই পার্থক্যগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন, এবং সেটা আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে। এবং ফাইনালি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট হচ্ছে সবসময় অন্যের সাকসেস থেকে তারা ইন্সপায়ার্ড হয় এবং কিভাবে নিজের লাইফে ওই সাকসেসটাকে কাজে লাগানো যায় সেটাতে যাওয়ার চেষ্টা করে। নেক্সট ওয়ান, মিনহাজ ভাই। এবার যদি আমরা খুব দ্রুত চলে যাই, যে আসলে আমরা যে 6টা ডোমেইনের কথা বলেছিলাম, যে আমার সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট যে ডোমেইন গুলো ছিল, ওইটাতে জাস্ট আমরা একটু দ্রুত যাব, এটা দরকার নেই মিনহাজ ভাই, আমরা নেক্সট স্লাইডটায় চলে যাই। হ্যাঁ, আমি খুব দ্রুত যাব। আসলে আমরা অনেক কিছু বলে ফেলেছি, আমরা একটু দেখবো যে আসলে এর ভিতরে কি আছে। সেলফ অ্যাওয়ারনেস কে আবার ডোমেনের মধ্যে আবার 2টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে যে পজিটিভ সেলফ কনসেপ্ট, যার মধ্যে আমরা স্ট্রেংথ কে রিকগনাইজ করি, আমার পজিটিভ ট্রেড অলরেডি আমি বলেছি, অ্যাকুরেট পারসেপশন অফ সেলফ, অর্থাৎ আপনি নিজেকে নিজে খুব ভালোভাবে রিড করতে পারেন, নিজের স্ট্রেংথ এবং উইকনেস কে আইডেন্টিফাই করতে পারেন, এবং সেখান থেকে আমি কিভাবে এরিয়া ফর ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করতে পারি। যা ঠিক আছে, প্রত্যেক মানুষ 100% কখনোই তার শুধু স্ট্রেংথ থাকবে সেটা হতে পারে না, 100% অ্যাকুরেট কোনো মানুষই না, প্রত্যেকের মধ্যেই কিছু উইকনেস, আর উইকনেস আমরা আসলে বলি না, আমরা বলি যে এরিয়া ফর ইমপ্রুভমেন্ট। কিন্তু আপনার বুঝতে হবে আপনার মধ্যে সফট স্কিল তখনই আছে যখন আপনি নিজের এরিয়া ফর ইমপ্রুভমেন্ট বা উইক গুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারবেন। দেন ইমোশনাল অ্যাওয়ারনেস, এটা খুবই জরুরি, সেলফ অ্যাওয়ারনেস এর একটা পার্ট, যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। মানে এটা যদি একদম সহজ কথায় বলি, অতিরিক্ত রাগ সেটাকেও ম্যানেজ করতে জানতে হবে। আবার খুশিতে অতিরিক্ত খুশিতে আমি সারাক্ষণ কাঁদতেই থাকলাম, সেটাকেও আমার ম্যানেজ করতে হবে। যে কোনো অল্প বিষয়ে আমি ভেঙে কেঁদে বুক ভাসাচ্ছি, সেটাকেও ম্যানেজ করতে হবে। অতিরিক্ত খুশির চোটেও আবার কোনো কিছু করা যাবে না। আমরা জানি যে কোনগুলো আমাদের ইমোশন, সুখ, দুঃখ, হাসি, কান্না, ভয় পাওয়া, ট্রমাটাইজড হওয়া, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ইমোশনের পার্ট। সুতরাং জীবনের প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা জায়গায় গিয়ে এই ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেইটা কিন্তু জানতে হবে। এবং আবারও আমি চলে যাব যে এই এই জায়গাগুলোতে কিন্তু আমরা ট্রেনিং গুলোতে অনেক অনেক ইন্টারেস্টিং গ্রুপ ওয়ার্ক করে বের করে নিয়ে আসি, এবং এখানে আমরা গ্রুপ ওয়ার্ক করে পার্টিসিপেন্টদের কাছে জানতে চাই যে কি কি করলে এই ইমোশনটাকে কন্ট্রোল করা যায়। তো সেগুলো আমরা নিয়ে আসি, আমাদের মডিউলে কি আছে সেগুলো আমরা বলি, এবং আপনারা জাস্ট কারো যদি ইন্টারেস্ট হয় আপনারা জাস্ট আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন যে কিভাবে ইমোশনকে কন্ট্রোল করতে হয়, এবং এখানে দেখবেন খুব ছোট ছোট বিষয়, যেমন ইয়োগা করা। এটা আমরা এখন কম বেশি সবাই জানি যে ইমোশন কন্ট্রোলের বা স্ট্রেস ম্যানেজমেন্টের একটা বড় ওয়ে হচ্ছে ইয়োগা করা, কিন্তু এর মধ্যেও অনেক ছোট ছোট বিষয় আছে। আপনি ফ্যামিলির সাথে টাইম কাটান, ফ্যামিলি মেম্বারদের সাথে বসে একটা মুভি দেখেন, মুভি টাইম পাস করেন, সেটাও কিন্তু আপনার ইমোশনকে কন্ট্রোল করতে সাহায্য করবে। আপনি একটু বাইরে ঘুরে আসেন, হয়তোবা খুব স্ট্রেসের মধ্যে আছেন, অল্প সময়ের জন্য বাইরে চলে যান, একটু নেচারের কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি ঘুরে আসেন, সেটা দিয়েও কিন্তু আপনার ইমোশন কন্ট্রোল হতে পারে। সুতরাং
ইমোশন কন্ট্রোলের জন্য কিন্তু এমন কোনো মেকানিজম নাই যে যেটার জন্য আপনাকে আবার টাকা খরচ করতে হবে বা বই পড়ে অনেক কিছু জানতে হবে। প্রত্যেক দিনের লাইফে আমরা যা করি সেটা করেও কিন্তু ইমোশন কন্ট্রোল করা যায়। আমাদের কোনো একটা ট্রেনিং এ আমরা টিচারদেরকে, স্কুল টিচারদেরকে অনেক ট্রেনিং করাই। গত বছরে আমরা প্রায় 3000 স্কুল টিচারদেরকে ট্রেনিং করিয়েছি, কারণ আমরা গভর্নমেন্ট এবং ফর্মাল স্কুলগুলো টিচারদেরকে ট্রেনিং করাই। কারণ আপনারা এখন জানেন যে গভর্নমেন্টের নতুন কারিকুলামে এই সফট স্কিল বা লাইফ স্কিলস এর ট্রেনিং এর পরিমাণ অনেক বেশি, যে কারণে আমরা টিচারদেরকে ট্রেনিং করাই। এবং কোনো একটা টিচার্স ট্রেনিং একজন টিচার আমাকে বলেছিলেন যে আপা, আমার যখন খুব বেশি কোনোদিন খুব বেশি স্কুলে স্ট্রেস থাকে, হয়তো হেড স্যার অনেক বকাবকি করেছে বা সারাদিনে পরীক্ষার ডিউটি দিয়েছে, অনেক খাতা দেখতে হয়েছে, যেদিন আমার স্ট্রেস থাকে সেদিন আমার স্ট্রেস ম্যানেজ হয় যে আমি বাসায় গিয়ে যদি নিজে আবার 2টা পদ রান্না করি, রান্না করলে সাথে সাথে আমার স্ট্রেসটা কমে যায়, আমার মনটা ভালো হয়ে যায়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের লাইফ ক্যারেক্টারিস্টিক্স এর উপর। এটা দিয়ে কিন্তু কোনো সার্বজনীন নিয়ম দিয়ে যে রাগ হলে এই এই করতে হবে, খুশি হলে এই এই করতে হবে, মন খারাপ হলে এই এই করতে হবে, এরকম কিন্তু কোনো প্রেসক্রিপশন নাই। এটা প্রত্যেকের, কারো হয়তো রান্না করলে মেজাজ খারাপও হতে পারে, স্ট্রেস ম্যানেজ হওয়ার পরিবর্তে তার আরো মেজাজ গরমও হতে পারে, হয়তো তার এটা, তার হয়তো রান্না করতে ভালো লাগে না। আর যার রান্না করতে ভালো লাগে তার হয়তো রান্না করলেই স্ট্রেসটা ম্যানেজ হবে। সুতরাং এটা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিরকম, আপনি কোনটাকে পছন্দ করেন সেটার উপর। দেন এই হচ্ছে যে আসলে আমার সেলফ অ্যাওয়ারনেস, যদি বলি যে অল অ্যাবাউট কিভাবে আমি আমার নিজের স্ট্রেংথটাকে, আমার উইকনেসটাকে আইডেন্টিফাই করব এবং সেগুলোকে আমি ম্যানেজ করব। নেক্সট ওয়ান, মিনহাজ ভাই। এইটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। এটাতে আসলে আজকে আমাদের সময়ের কারণে খুব বেশি ডিটেইলে যাওয়া যাবে না। এটা যখন আমরা পরবর্তীতে আপনাদেরকে স্লাইড গুলো দিয়ে দিব, এটা একটু আপনারা নিজেরাও দেখে নেবেন। এখানে আমরা 2টা জিনিস বলি, একটা হচ্ছে যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স। যে পার্থক্যটা কি? আইকিউটা হচ্ছে যে বেসিক্যালি আমরা একটা দেখি যে আহ, যেটা বেসিক্যালি একটা নাম্বার, যেটা দিয়ে আমরা একজন পার্সনের যে স্পেসিফিক অ্যাবিলিটি সেটাকে আমরা জাজ করি। আর ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে যে আসলে আপনি কিভাবে ওই আপনার ইমোশনটাকে কিভাবে পারসিভ করছেন। তার মানে দ্যাট ইজ অল অ্যাবাউট ইওর অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই জায়গাগুলো। মানে আইকিউ এবং ইকিউ, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স, এটার মধ্যে বেসিক্যালি একটার পার্থক্য হচ্ছে যে ওইটা দিয়ে যেমন আমরা কি বলি যে আইকিউ ভালো, সে এত সংখ্যা মনে রাখতে পারে, পৃথিবীর সব দেশের রাজধানী মুখস্থ করতে পারে, এরকম আছে না, এগুলো দিয়ে আমরা অনেক সময় বলি যে এদের আইকিউ খুব ভালো, তার সে অনেক কিছু মনে রাখতে পারে। এটা হচ্ছে যে আসলে বেসিক্যালি এটা আপনার বুদ্ধিমত্তা এবং হচ্ছে যে তার স্পেসিফিক কিছু স্কিল। আর ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে যে বেসিক্যালি আপনি ইমোশনটাকে কিভাবে পারসিভ করছেন এবং কিভাবে কন্ট্রোল করছেন। তো এইটা নিয়ে আরো এটা নিয়ে আসলে মানে 2 ঘন্টা আলাদা আলোচনা করা যায়, তো সেটা আমরা যেতে পারবো না, জাস্ট বেসিকটা আমরা একটু আলোচনা করলাম। দেন নেক্সট ওয়ান, সেলফ অ্যাওয়ারনেস। এটা আমরা মোটামুটি বলেছি যে এখানে আমরা মডেলটা কি, এখানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস নিজের জন্য, আর আদার্স এর জন্য অবশ্যই সোশ্যাল অ্যাওয়ারনেস। মানে নিজের, আমি সেলফটা মানে তো হচ্ছে নিজেকে নিজে জানবো, আর সোশ্যাল অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আমি অন্যকে জানবো। শুধু নিজেকে জানলে হবে না, আমাকে আমার বন্ধুকে জানতে হবে, আমার ফ্যামিলি মেম্বারকে জানতে হবে, আমার কলিগদেরকে জানতে হবে, আমার আহ, 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 পাড়া প্রতিবেশী যারা আছে বা আমার সারাউন্ডিংস এ যারা আছে তাদেরকে জানতে হবে। আর দেন অ্যাকশনটা কি হবে? সেলফের জন্য অ্যাকশন হচ্ছে যে আমাদের সেলফ ম্যানেজমেন্ট, এটা আমরা জানি। আর অন্যের জন্য হচ্ছে যে আমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তার মানে অন্যের জন্য আমি কি করব? শুধু নিজেকে নিজে জানলেই হবে না, অন্যকেও জানতে হবে এবং অন্যের সাথে রিলেশনশিপটা মেনটেন করতে হবে। আমার বন্ধুর সাথে আমার কিরকম সম্পর্ক হবে, আমার শিক্ষকের সাথে কেমন হবে, আমার কলিগদের সাথে কিরকম হবে, আবার আমার সুপারভাইজারের সাথে যে ধরনের রিলেশন থাকবে, আমার বন্ধুদের সাথে নিশ্চয়ই সেই ধরনের রিলেশন থাকবে না। সুতরাং সেই স্কিল গুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে, এটাও আমার সোশিও ইমোশনাল লার্নিং এর পার্ট। অনেকেই ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করেছি রিপ্লাই দিয়ে দেওয়ার।
তবে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে করতে পারেন, এবং আমরা ইউটিউবেও লাইভ স্ট্রিম করছি, ওখানেও আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। 302 জন আমাদেরকে দেখছেন, এখন 327 হয়ে গিয়েছে। তো আমরা একটা কোয়েশ্চেনে চলে যাব, কুইক একটা কোয়েশ্চেনে। আপনার মনে স্লাইডে দেখতে পাচ্ছেন যে when you view a social media post, which language do you feel comfortable with? আমরা এখানে অনেকগুলো রেসপন্সও পাচ্ছি। এখন বেশিরভাগ আছে ইংলিশেই বেশিরভাগে মানুষ প্রেফার করে, যেটা দেখতে পাচ্ছি ওটা নাম্বারই বেড়ে চলেছে। আমাদেরকে কমেন্টেও অনেকে জানাচ্ছে যে ইংলিশ। থ্যাংক ইউ আপনাদের রেসপন্সের জন্য। আমরা বুঝতে পারলাম যে ইংলিশটাই আসলে বেশিরভাগ আহ, সবাই হচ্ছে প্রেফার করেন, এবং অনেকে অনেক কিছুই জানিয়েছেন। একজন আমাদের লিখেছেন, নিশাত মির্জা ম্যাম ইজ আ ভেরি ওয়েল স্পোকেন পারসন, অ্যাবসলিউটলি অ্যাগ্রিড। আমরা মনে হয় চলে যেতে পারি নিশাত আপনার কাছে। আচ্ছা, এইটা আসলে আমাদের মোটামুটি বলা হয়েছে, এক জিনিসই রিপিট করা হবে। আমরা এটাকে মানে যদি আমরা আসলে একটু দেখি যে সেলফ অ্যাওয়ারনেস এর মধ্যে কি আছে, ওইটা পরে দেখতে হবে। এরপরে আমরা যদি চলে যাই, একটু জোহারি উইন্ডো আছে। আমি জানি না যে আপনারা এটা সম্পর্কে কতজন জানেন। এটা আপনাদের জন্য ইটস টু আর্লি যদি কেউ এই ধরনের ট্রেনিং না নিয়ে থাকেন, কারণ আপনারা মাত্র পড়াশোনা শেষ করেছেন। আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং এর একটা ট্রেনিং যখন আমরা বিভিন্ন লেভেলে করি, তো তার মধ্যে এটা একটা হচ্ছে যে জোহারি উইন্ডো, এটা একটা মডেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা লিডারশিপ বিল্ডিং এইটার পার্ট হিসেবে এটা একটা মডেল। তো এখানে যেটা হচ্ছে যে জাস্ট এটা একটু, এটা জোহারি উইন্ডো, এটা একজনের নামে, এই মডেলটাকে জোহারি উইন্ডো বলা হয়। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে এইগুলো আমাদের, যেমন জোহারি উইন্ডোই হচ্ছে আমাদের ধরেন 1.5 আওয়ারের একটা সেশন আমরা করেছি যখন আমরা ম্যানেজমেন্ট ট্রেনিংটা নিয়েছি। সুতরাং খুব সংক্ষেপে এরকম 1 মিনিটে বলে গেলে এটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট। বাট যদি শুধু আসলে জোহারি উইন্ডোটা কি বলে, মানে যদি দেখেন এখানে 4টা বক্স বলছে, এবং মানে শুনতে মনে হবে যে এটা এত কঠিন ভাবে বলছে, কিন্তু যদি আমি ভিতরের বিষয়গুলো বলি, আপনারা প্রত্যেকে নিজের সাথে রিলেট করতে পারবেন যে আসলে আপনি এই উইন্ডোর কোন জায়গায় পড়ছেন। তো জোহারি উইন্ডো বলছে যে প্রত্যেকটা হিউম্যান বিং, তাদের মধ্যে আসলে 4 ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ফার্স্ট বক্সটা যদি দেখেন, যে প্রথমটা বলছে যে ওপেন সেলফ। ওপেন সেলফ হচ্ছে যে এমন কোনো ইনফরমেশন, যে ওপেন সেলফটা মানে হচ্ছে যে আমি আমার নিজেকেও জানি, আবার অন্য মানুষও আমার সম্পর্কে জানে। তার মানে হচ্ছে আমাদের আশেপাশে আমরা কিছু মানুষ দেখি না, যে যারা খুব ওপেন, যারা খুব, যাদের মধ্যে একটু, আমরা একদম সহজ বাংলায় যদি বলি যে খুব প্যাচ ঘোচ যাদের মধ্যে কম, বেশি জটিলতা নাই, এরকম মানুষ কিন্তু মানে আপনি নিজেদেরকে নিজেরা চিন্তা করেন যে আপনার ফ্যামিলিতে বা আপনার ক্লাসে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা আপনার আহ, আহ, প্রতিবেশীদের মধ্যে এরকম নিশ্চয়ই একজন দুইজন মানুষ আছে যে আপনারা চিন্তা করেন। যে কিছু মানুষ আছে যাদেরকে, যার কথা বলা হচ্ছে যে যে নিজেও নিজেকে জানে এবং অন্যও তাকে জানে, তাদেরকে বলা হচ্ছে যে আসলে এরা হচ্ছে ওপেন সেলফ বা নোন টু সেলফ। ব্লাইন্ডটা হচ্ছে যে আমি ব্লাইন্ড, সরি, এটা হচ্ছে যে ব্লাইন্ডটা হচ্ছে যে আমি আমি আমার সম্পর্কে জানি না, কিন্তু অন্য মানুষ আমাকে জানে। তার মানে হচ্ছে যে অনেক সময় কিন্তু এইটা হচ্ছে যে ওই যে একটু আগে আপনাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক করালাম, যে নিজের স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করতে জানা, এটাও কিন্তু একটা স্কিল। কিন্তু কিছু মানুষ কিন্তু আছে যে নিজের ভিতরে কি বৈশিষ্ট্য আছে, নিজের কি গুণাবলী আছে, বা নিজের কি উইকনেস পয়েন্ট গুলো আছে, সেগুলো কিন্তু তারা আসলে হয়তো বা আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু অন্য মানুষ হয়তো বলে দিতে পারে যে না, উনি তো এরকম, উনার মধ্যে তো এই বৈশিষ্ট্যটা আছে, উনি এটা ভালো পারে। তো এটা হচ্ছে ব্লাইন্ড সেলফ। তার মানে হচ্ছে আননোন টু সেলফ, মানে আমি আমার নিজেকে আইডেন্টিফাই করতে পারি না বা নিজের সম্পর্কে জানি না, কিন্তু অন্যরা আমার সম্পর্কে বলতে পারে। দেন থার্ড ওয়ানটা দেখেন, যেটাকে আমরা একটু মানে ডার্ক কালার করে রেখেছি, যে এটা একটু এটা একটু মানে ক্রিটিক্যাল। যেটা হচ্ছে কিছু মানুষ আছে যে ধরেন মানে সে তার নিজের সম্পর্কে জানে, কিন্তু অন্য মানুষরা তাদের সম্পর্কে জানে না। তার মানে কি, এরা হচ্ছে একটু ক্রিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর লোক। তার মানে অন্য মানুষেরা কিন্তু, কিছু মানুষ আছে না দেখবেন মনে এক আর মুখে আরেক, আমরা বলি না যে সামনে দিয়ে হয়তো খুব ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার করে, কিন্তু তার মনের ভিতরে আসলে হয়তো বা সে হয়তো আসলে এত সহজ সরল না। এরকম হয় না যে ধরেন দুইজনে দুই
গার্জিয়ানের দেখা হলো, একজনের বাচ্চা খুব ভালো রেজাল্ট করেছে, আরেকজনেরটা হয়তো করেনি। তো সে হয়তো মুখে বলেছে যে হ্যাঁ আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করলো, আমি খুব খুশি। কিন্তু আসলে আর মনে মনে সে খুশি না। বাসায় গিয়েই হয়তো বলছে যে হ্যাঁ এরকম করেছে, নিশ্চয়ই টিচারের কাছে গিয়ে ভালো নাম্বার পেয়েছে, এই সেই। অনেক সময় আমরা যেটা করি সমালোচনা করি। এরকম কিছু মানুষ কিন্তু আছে যে যাদেরকে দেখে হচ্ছে অনেক সময় রিড করা যায় না, যে তাদের বাইরে দিয়ে তারা একরকম প্রকাশ, কিন্তু আসলে তার ক্যারেক্টারিস্টিক্সটা অন্যরকম। তো এটাকে কিন্তু বলা হয় যে হিডেন সেলফ। মানে অর্থাৎ যে মানুষটা হচ্ছে তাকে আপনি আসলে বাইরে থেকে দেখে যেরকম মনে করবেন, সে আসলে কিন্তু ওরকম না, কিন্তু তার ওই বৈশিষ্ট্যটা সে জানে, বাট আমরা অন্যরা জানি না। আর ফোর্থ ওয়ান যদি দেখেন, এরা হচ্ছে পুরো একটা কনফিউজড ক্যারেক্টারিস্টিক্স এর লোক, যারা হচ্ছে যে নিজেও নিজের সম্পর্কে জানে না, অন্যেরাও তাদের সম্পর্কে বুঝতে পারে না। কিছু মানুষ দেখবেন সবসময় কনফিউজ, যে আসলে এটা কি করব, কেন করব। তো এই হচ্ছে যে আসলে জোহারি উইন্ডোটা বলছে যে প্রত্যেকটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এই চার ধরনের, প্রত্যেকটা হিউম্যান বিং এই চার ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বিলং করে। হয় তারা ব্লাইন্ড সেলফ, অথবা তারা আননোন টু সেলফ, এই চার ধরনের মধ্যে করে। এবং তাহলে এই চার ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স এর যে হিউম্যান বিং, তাদের জন্য তাহলে আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি যে হাউ টু জয়েন দ্য সেকেন্ড সেশন। আমরা আবার প্রথমবার যেরকম মেইল করে দিয়েছি আপনাদেরকে ফার্স্ট সেশন নিয়ে, ফার্স্ট সেশনের লিংক, আমরা সেকেন্ড সেশনের জন্য আপনাদেরকে লিংকটা ইমেল করে দিব। এবং যারা অনেকে জিজ্ঞেস করেছেন যে সেকেন্ড সেশনের জন্য কি আবার কোনো সিলেকশন হবে কিনা, না, যারা হচ্ছে গ্রুমিং সেশনের জন্য সিলেক্টেড হয়েছেন তারা 3টা গ্রুমিং সেশনের জন্যই একেবারে সিলেক্টেড হয়েছেন। তো আপনারা সবাই যারা আজকে জয়েন করেছেন গ্রুমিং সেশন 2 এবং 3, এই বাকি দুটো আপনারা জয়েন করতে পারবেন। একজন আপু জানতে চেয়েছে যে ইজ ইট কল্ড আ হিডেন সেলফ? 4টার একটা প্রপার্টি মনে হয় ছিল এরকম, যে নিজেও হয়তো জানে না সে আসলে কিরকম, এবং অন্যরাও জানে না। হ্যাঁ, ওটাকে হিডেন সেলফি বলা হচ্ছে। স্লাইডটা কি? হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে এই চারটা চার ধরনের হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। এবং যদি আমরা একটু নেক্সট স্লাইডটাতে যাই, জাস্ট এখানে হচ্ছে যে এখানে মানে জোহারি উইন্ডো বলছে, মডেলটা বলছে যে তাহলে আমাদেরকে কি না, একটু আগেরটায় যেতে হবে আপা। হ্যাঁ, যে প্রথম যেটা যে নোন টু সেলফ, তাহলে কি করতে হবে সেটা হচ্ছে মানে সেটা তো ওকে আছে, সেটা হচ্ছে অন্যদেরকে বলতে হবে। আর নট নোন টু সেলফ মানে অর্থাৎ যারা ব্লাইন্ড, মানে আহ নিজে জানে কিন্তু অন্যকে জানে না, তাহলে তাদেরকে কিন্তু আস্ক করতে হবে যে ঠিক আছে আমি তোমার সম্পর্কে জানি না, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করে নিলাম। আর হিডেন যারা আছে, হিডেনের ক্ষেত্রে ওই জোহারি উইন্ডো বলছে যে তাদেরকে আসলে জিজ্ঞেস করতে হবে, যে যাদের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়তে পারি না, তাদেরকে আসলে জিজ্ঞেস করতে হবে, বা তাদের সাথে বেশি বেশি করে তাদের সাথে রিলেশন রিলেশনশিপ স্কিলটা বাড়াতে হবে। আর দ্য ফোর্থ ওয়ান যেটা হচ্ছে যে আমরা যে বলছি যে একটা কনফিউজড ক্যারেক্টারিস্টিক্স, যারা একেবারেই আননোন, যে নিজেও নিজের সম্পর্কে জানে না, অন্যেরাও তাদেরকে রিড করতে পারে না, তাদের জন্য জোহারি উইন্ডো বলছে যে তাদেরকে এই কমফোর্ট জোন থেকে বের হয়ে বাইরে গিয়ে তাদেরকে আসলে এক্সপ্লোর করতে হবে। তার মানে কি, তারা আসলে একেবারেই ফিক্সড মাইন্ডসেটে পড়ে গেছে, তাদেরকে এখান থেকে এই কমফোর্ট জোন থেকে বের হয়ে, তার মানে কিন্তু এই গ্রুপটা আসলে কমফোর্ট জোনে থাকতে চায়, তাদেরকে এখান থেকে বের হয়ে তাদেরকে এক্সপ্লোর করতে হবে, তাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং তাদেরকে গ্রোথ মাইন্ডসেটে যেতে হবে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা মডেল। আমি জানি যে মাত্র 4 বা 5 মিনিটে এই মডেলটাকে ওইভাবে বোঝানো সম্ভব না, কারণ এটার মধ্যে অনেক গ্রুপ ওয়ার্ক আছে। তারপরেও এটা খুবই ইন্টারেস্টিং একটা মডেল, এবং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এর যে বৈশিষ্ট্যগুলি, এইটার ভিতরে গেলে আপনারা এটাও যদি যাদের যাদের ইন্টারেস্ট থাকবে, আপনারা জাস্ট জোহারি উইন্ডোজ সার্চ দিয়ে এটাকে একটু পড়ে নিতে পারেন। দেন নেক্সট ওয়ানটাতে যদি নেক্সটে যদি আমরা যাই, কারণ এখন আমাদের একটু দ্রুত শেষ করতে হবে, আমি অনেক সময়ও নিয়ে নিয়েছি।
আহ, আপা নেক্সট ওয়ানটা, নওশিন আপা, আমরা কি এখন এই গ্রুপ ওয়ার্কটায় যাব? আহ মানে এটা কি সময় পারমিট করবে, নাকি আমরা স্কিপ করে বাকি অ্যান্সার মানে টপিকস গুলো আলোচনা করবো? আহ আমার মনে হয় যে এখন আর গ্রুপ ওয়ার্কে যাওয়ার দরকার নেই, এটা সময়ে আসলে হবে না। এখানে জাস্ট এই গ্রুপ ওয়ার্কটা হচ্ছে যে আমরা সাধারণত করি যে রোল মডেল বলতে, এটা আপনারা মানে খুব দ্রুত যদি কেউ চ্যাট বক্সে লিখতে পারেন যে আপনি চোখ বন্ধ করলে কাকে আপনার কাছে রোল মডেল মনে হয়, এবং এই রোল মডেল যে সবসময় এটা শাহরুখ খান হতে হবে বা ইন্দিরা গান্ধী হতে হবে বিষয়টা তা না। রোল মডেল, হ্যাঁ, এই যে লিখেছেন যে আমার আমার মা, টিচার, গ্র্যান্ডফাদার, এরকম যে কেউই কিন্তু হতে পারে। তো এটা আমরা শুনলাম, এবং এটা একটু সময় থাকলে আসলে আমরা আপনাদের কাছ থেকে এক্সপ্লোর করার চেষ্টা করতাম যে কেন আপনি বলছেন যে আপনার গ্র্যান্ডফাদার আপনার রোল মডেল বা আপনার টিচার আপনার রোল মডেল। ওই জায়গাগুলো যদি একটু আমরা আলোচনা করতে পারতাম ইন্টারেস্টিং হতো, কিন্তু যেহেতু সময় নেই আমি পরেরটাতে স্কিপ করে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আপা। রোল মডেলটা নিয়ে আসলে আমরা হ্যাঁ, রোল মডেলটাতে চলে যাচ্ছি। রোল মডেলটা আমরা কেন এটা আলাপ করলাম, এবং রোল মডেলে আপনারা যাদেরকে দিলেন, এটা আমরা একদম লাস্ট স্লাইডে গিয়ে একটু রোল মডেলটা আসলে কেন দরকার বা কেন এটা। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে একজন পার্সনের কি মাল্টিপল রোল মডেল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। আপনার লাইফে একজন রোল মডেল কেন থাকবে? আপনার লাইফের বিভিন্ন স্টেজে বা বিভিন্ন সময়ে আপনার মাকে আপনি যে কারণে রোল মডেল মনে করেন, আপনার টিচারকে তো আপনি সেই একই কারণে করবেন না। সুতরাং এক এক আপনার লাইফের এক একটা স্টেজে বা এক একটা সিচুয়েশনের জন্য এক একজন রোল মডেল এটা হতেই পারে। দেন আমরা যদি একটু আমাদের সেকেন্ড ডোমেনটাই চলে যাই, সেলফ অ্যাওয়ারনেস এর পরে ছিল আমাদের সেলফ ম্যানেজমেন্ট। এটাও হচ্ছে যে আমরা বলি যে কিভাবে আমরা আমাদের স্ট্রেস ম্যানেজ করব, আমাদের ইম্পালসেসটাকে কন্ট্রোল করব, এবং নিজেকে মোটিভেট করব যাতে আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারি। নেক্সট ওয়ান আপা। হ্যাঁ, এখানে আমরা মোটামুটি এগুলো আমরা বলে ফেলেছি, ইমোশন কন্ট্রোল করব, আহ এই সবগুলো আর দরকার নেই। আমি এবার সোশ্যাল অ্যাওয়ারনেসে চলে যাই। সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা আমরা আজকে অনেক আলোচনা করেছি। হ্যাঁ, নেক্সট ওয়ানটাই যান। সোশ্যাল অ্যাওয়ারনেস এর যদি আমরা দেখি যে আমার পার্সপেক্টিভ টেকিং, যে আমরা একটা পার্সপেক্টিভ টেকিংটা কি, যে একটা যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা সিচুয়েশন রেজ করলে এটাকে বিভিন্ন মাল্টিপল পয়েন্টস অফ ভিউ থেকে দেখা, মানে সরাসরি কোনো একটা কনক্লুশনে চলে না আসা। এই যে আমি তখন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে এবারও বেশ কিছু ছেলে মেয়ে সুইসাইড করেছে, তাদের রেজাল্ট ভালো হয়নি, তো একটা ছেলে বা মেয়ে ধরেন ফেল করলো, তার মানে সে পড়াশোনায় ভালো না, এই কারণে সে ফেল করেছে। এই ধরনের কিন্তু সরাসরি কোনো কমেন্টস, যার মধ্যে এই ধরনের স্কিল গুলো আছে, যারা সফট স্কিলটাকে মেনটেন করে, তারা কিন্তু এই ধরনের কখনো কনক্লুশনে যাবে না। যে কোনো একটা সিচুয়েশনকে তারা বিভিন্ন দিক থেকে, মাল্টিপল দিক থেকে তারা এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। এমপ্যাথি তো আমরা অবশ্যই জানি যে অন্যের ইমোশনটাকে রেসপেক্ট করা, এটাকে আমরা এমপ্যাথি বলি, এবং এখনকার দিনে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস। কারণ আমরা এখন সবাই একটু বলি যে এখনকার এই যুগটা হচ্ছে যে একটু অস্থির যুগ, সবাই একটু অস্থিরতার মধ্যে, কম্পিটিশনের মধ্যে থাকে, সবসময় একটু, এখন আমরা একটু সেলফ সেন্টার্ড, আমিতে আমরা বেশি থাকতে চাই। কিন্তু এই আমি থেকে বের হয়ে একটু তুমির মধ্যেও যেতে হবে। অন্যের ইমোশন, অন্যের কোনটা ভালো লাগছে, অন্যের কোনটা ভালো লাগছে না, সেটাকে আসলে রেসপেক্ট করাটাই হচ্ছে এমপ্যাথি। ডাইভার্সিটিকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। যদি আমাদের সাথে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের বা কালচারের কেউ থাকে, সেটাকে করতে হবে। আপনার সাথে আপনি হয়তো যেখানে পড়াশোনা করছেন বা আপনি যেই অফিসে যে ডেস্কে বসে কাজ করছেন, আপনার পাশের ডেস্কেই হচ্ছে যে একজন কাজ করে, যে হচ্ছে একজন সেক্স ওয়ার্কারের মেয়ে, সেইটা অ্যাকসেপ্ট করার মতন মানসিকতা এবং তার পাশে বসে কাজ করার মতো মানসিকতা যদি আপনার থাকে, বা আপনার পাশের বেঞ্চে বসে যে ক্লাস করছে, সে হয়তো জেনেভা ক্যাম্পের একটা বস্তিতে থাকে, সেখান থেকে আসছে, কিন্তু তার পাশে বসে আপনি কাজ করবেন কিনা বা ক্লাসটা করবেন কিনা, এই মানসিকতা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে এই সফট স্কিল, সোশ্যাল অ্যাওয়ারনেস এইগুলো আছে। আর এই মানসিকতা যেগুলো যদি আপনি না নিতে পারেন, আমরা অনেকেই এটা সহজে নিতে পারি না,
সেটা না নিতে পারলে তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে ওই স্কিলের ঘাটতি আছে। আমরা যারা সেভ দ্য চিলড্রেনে কাজ করি, আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যে আমরা কোন কোন জায়গায় কাজ করি। আমরা এটাকে বলি যে দ্য এভরি লাস্ট চাইল্ড, মানে যাদের কাছে কেউ যেতে পারবে না বা যার কাছে যাবে না, সবচেয়ে পিছিয়ে পড়া যে শিশুটা বা যে অ্যাডোলসেন্ট, এভরি লাস্ট চাইল্ড, তার সাথেই কিন্তু সেভ দ্য চিলড্রেন কাজ করে। তো আমাদেরকে কিন্তু বস্তিতে যেতে হয়, আমাদেরকে দলিত পাড়ায় যেতে হয়, আমাদেরকে হিল ট্র্যাক্সে যেতে হয়, আমাদেরকে ব্রোথেলে যেতে হয়, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় যেতে হয়। কিন্তু এই আমি যখন কাজ করি, ধরেন আমার বাসায় একজন গেস্ট আসলো, আমার বাসায় একজন আমার আত্মীয় এসেছিল, উনি এসে যখন উনাকে আমি উনি আমার বাসা থেকে চলে যাবে, তো আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে ফিল্ডে যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাই। তো উনি যখন দেখলো যে আমি ওই বাউনিয়াবাদ বস্তির মধ্যে ঢুকছি, মানে উনি এটা বিশ্বাসই করতে পারছে না যে সেভ দ্য চিলড্রেনে কাজ করে, সে আবার বস্তিতে ঘুরে ঘুরে, তোমাদের কি কাজ যে বস্তিতে ঘুরে ঘুরে ওই বস্তির মধ্যে তোমরা ঢোকো কি করে? তো এই মেন্টাল ওইটা কিন্তু, যেহেতু আমি এখানে কাজ করতে আসছি, আমি কিন্তু এইটা জেনে এই ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করেই কাজ করতে আসছি। কিন্তু আমার যে আত্মীয়, আমার যে রিলেটিভ, তার হয়তোবা সেই আহ, তার সেই ওরিয়েন্টেশনটা নাই, তার সেই মেন্টালিটিটাও নেই, মানে উনি এটা অ্যাকসেপ্টই করতে পারছে না। উনার কাছে মনে হয় যে সেভ দ্য চিলড্রেনে চাকরি করা মানে মনে হয় শুধু গুলশান অফিসে বসে কাজ করা। তো উনার মধ্যে কিন্তু সেই ডাইভার্সিটিটাকে যে ওনারা রেসপেক্ট করবে বা একসেপ্ট করবে, সেই মানসিকতাটা কিন্তু নাই। কিন্তু আমার সোশিও ইমোশনাল লার্নিং বলছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর এটা অনেক বড় একটা পার্ট। আহ প্রো সোশ্যাল বিহেভিয়ার, অবশ্যই আমাকে আমার একটা মেন্টালিটি থাকতে হবে যে আমি আমার কমিউনিটির জন্য কিছু করব, আমি আমার সোসাইটির জন্য কিছু করব। আমি বারবার আমাদের এক্সাম্পলটাই বারবার দিচ্ছি, যেহেতু আমরা শিশুদেরকে নিয়ে কাজ করি। আমরা যারা এখানে প্রত্যেকেই সেভ দ্য চিলড্রেনে কাজ করি, অবশ্যই আমরা চাকরি করি ইন টার্মস অফ কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট। কিন্তু যারা এই ধরনের অর্গানাইজেশনে, সেটা সেভ দ্য চিলড্রেন হতে পারে, প্ল্যান হতে পারে, অ্যাকশন এইড হতে পারে, যারা রাইটস বেসড অর্গানাইজেশন এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে, এখানে আমরা যারা কাজ করি, কাজ করতে করতে কিন্তু আমাদের মধ্যে আসলে একটা কমিটমেন্ট তৈরি হয়। তখন কিন্তু শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল বেনিফিট এইটার কথা মাথায় রেখে আমরা কাজ করি না, রাদার আমাদের মধ্যে ওই কমিটমেন্টটা কাজ করে যে আমি কমিউনিটির জন্য কিছু কাজ করছি। কারণ আমি যে প্রোগ্রামে কাজ করি, আমরা হচ্ছে যে আউট অফ স্কুল ইয়ুথদেরকে নিয়ে কাজ করি। তো আমি যখন দেখি যে আমি একটা ছেলে বা মেয়ের জন্য কাজ করছি যে 2 বছর আগেও হয়তোবা ঢাকা শহরে ফুল বিক্রি করতো সিগনালে সিগনালে, তারপরে আমরা তাকে তুলে নিয়ে এসে স্কিল ট্রেনিং দিলাম, ট্রেনিং দিয়ে তাকে আমরা একটা গার্মেন্টস এ জবের ব্যবস্থা করলাম, সেই মেয়েটাই যখন এখন 20-25 হাজার টাকা বেতনে চাকরি করছে, ওইটা কিন্তু আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে না, ওইটাই আমাদের কাছে দিন শেষে মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আমি চাকরি করছি, চাকরির বিনিময়ে আমি আমার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, কিন্তু প্লাস আমি কিন্তু আমার সোসাইটির জন্য, কমিউনিটির জন্য কিছু কাজ করছি। এবং আমাদের ফাইনালি হচ্ছে যে রিসোর্স সাপোর্ট এবং অ্যাওয়ারনেসটা থাকতে হবে, যাতে আমরা এই ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস গুলো আমাদের মধ্যে কাজ করে। দেন আপনার নেক্সট স্লাইড, রিলেশনশিপ স্কিল। এটা নেক্সটে চলে যান আপা, অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন স্কিলস। আমরা কিভাবে ইফেক্টিভলি কমিউনিকেট করব, পজিটিভ কমিউনিকেশন করব। এবং কমিউনিকেশন মানে কিন্তু শুধু বলা না, অ্যাক্টিভ লিসেনিং, আপনাকে অন্যের কথা শুনতেও হবে, শুধু বললেই হবে না। অ্যাসার্টিভনেস, এটাও রিলেশনশিপের একটা পার্ট, কনফ্লিক্ট ম্যানেজ করতে হবে এবং রিলেশনশিপ বিল্ড করতে হবে। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ স্কিল। দেন নেক্সট ওয়ানটায় আমরা চলে যাই, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। আমি শুরুর দিকেই একটু বলেছিলাম যে এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে কিছুটা, নেক্সট ওয়ান, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং, এবং হচ্ছে যে আমার ক্রিয়েটিভ থিঙ্কিং, যে আউট অফ বক্স কিছু চিন্তা ভাবনা করতে হবে, ডিসিশন মেকিং এর অ্যাবিলিটিটা থাকবে, এবং ফাইনালি হচ্ছে যে আমার পার্সোনাল সেফটি, এটাকে আমি কনসিডার করব। এই সব মিলে হচ্ছে যে আমার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। নেক্সট ওয়ান, গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটটা আসলে আমরা অনেকখানি বলেছি। আমার সেলফ এফিকেসি, প্রিজার্ভেন্স, লার্নিং মোটিভেশন, ওপেননেস টু ফিডব্যাক, আমাকে ফিডব্যাক নিতে হবে, পজিটিভ ওরিয়েন্টেশন, অপটিমিজম, এই প্রত্যেকটাই আমার গ্রোথ মাইন্ডসেটের মধ্যে থাকবে। নেক্সট ওয়ান আপা, আমার মনে হয় আর তেমন কিছু আমার দিক থেকে নেই। নেক্সট ওয়ান,
এটা আর আমরা এখন করব না, এখন আমাদের এটা আসলে সময় হবে না। নেক্সট ওয়ানে চলে যান। আর রোল মডেল, এটা এটা আসলে আমরা এটা এখন আমরা এই গ্রুপ ওয়ার্কটায় যাব না। জাস্ট এখানে আমরা বলি যে আসলে রোল মডেলটা আমরা কি বলি, যে যদি আপনার কোনো টিচার বা ফ্যাসিলিটেটর আপনার রোল মডেল হয়, তাহলে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যেমন উনি স্টুডেন্টদেরকে এনকারেজ করে ফিডব্যাক দেওয়ার জন্য, উনি এনকারেজ স্টুডেন্টদেরকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়, আহ, তারপর হচ্ছে উনি স্টুডেন্টদেরকে স্টোরি টেলিং করে, এবং হচ্ছে যে কিভাবে তারা ফিউচারের চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে পারে, রোল মডেলের বিভিন্ন মানে লাইফ থেকে রিয়েল লাইফ স্টোরি গুলো শেয়ার করে, এবং হচ্ছে যে প্রেইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ফান অ্যান্ড এক্সাইটমেন্ট, যে শুধুমাত্র টিচার মানে যে শুধু ক্লাসে এসে শুধু পড়াবে এবং গুরু গম্ভীর পরিবেশ থাকবে তা না, বাট একটা জয়ফুল লার্নিং এবং ফানের মধ্য দিয়ে ক্লাসটা থাকবে। এই ধরনের বৈশিষ্ট্য যে টিচারের মধ্যে থাকবে, তাহলেই কিন্তু আপনারা হচ্ছে তাকে রোল মডেল বলবেন। আমি যখন আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের রোল মডেলকে, তখন যদি আপনাদের কাছে জিজ্ঞেস করতাম যে কেন আপনারা তাকে আপনার রোল মডেল মনে করছেন, যে আপনার মাকে মনে করছেন বা আপনার টিচারকে মনে করছেন বা অন্য কাউকে মনে করছেন, তাহলে এই রেসপন্স গুলোই কিন্তু আপনারা দিতেন, যে তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য আছে দেখেই কিন্তু আপনি তাদেরকে রোল মডেল মনে করছেন। নেক্সট ওয়ান। এটা আর এখন আমরা যাব না, এটা মোটামুটি আমি কভার করেছি। আর কিছু আছে আপনার? নেক্সট ওয়ান। আহ এটাও আর এখন দরকার নেই। এটাও হচ্ছে যে আমাদের গ্রোথ মাইন্ডসেটের যে মেথোডোলজি, এটা আমরা অলরেডি কভার করেছি, প্রত্যেকটাই বলেছি। এটা একটু নেক্সট ওয়ান। আমার দিক থেকে এই পর্যন্তই ছিল। আমি খুবই সরি যে আমাদের টাইমের কারণে অনেক দ্রুত যেতে হয়েছে, বাট যতটুকু ইনফরমেশন এই সময়ের মধ্যে দেওয়া যায় আমরা চেষ্টা করেছি। যদি কারো কুইক কোনো কোশ্চেন থাকে আমরা নিতে পারি, চ্যাট বক্সেও দিতে পারেন, নিতে পারি, আদারওয়াইজ আমরা রুসাফা আপনার কাছে ব্যাক করব। থ্যাংক ইউ নিশাত আপা, আপনি অনেক সুন্দর করে বলেছেন। এটা আসলে আমরা ওদের চ্যাটে যে কমেন্ট দিয়েছে সবাই আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে, এবং সবার আসলে উপরে অনেকে লিখেছে যে খুবই ভালো হয়েছে এবং আগে তারা জানতো না কেন, এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছে। তো আমাদের আসলে জেনে খুব ভালো লাগছে যে এই সেশনটা আসলে এতটা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। এবং থ্যাঙ্কস টু নিশাত আপা, আপা এত এত করে এত সুন্দর করে আমাদেরকে বলেছেন। আমাদের শুরুর দিকে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, বাট তাও আমরা সব কিছুই কভার করতে পেরেছি। আমাদের হাতে আরেকটু টাইম আছে, আমরা কোয়েশ্চেন অবশ্যই নিব আপনাদের থেকে। তবে তার আগে যদি একটু 1 মিনিটের জন্য আমরা একটু মেন্টিতে একটু সবাই একটু জয়েন করি, নওশিন আপা যদি একটু মেন্টিটা দেখাতে পারেন, আমরা 2-1টা কোয়েশ্চেন যদি একটু রিভিউ করতে পারি, তাদের সবার ইন্টারাকশনটাও আমরা পাবো। আমার মনে হয় ভালোই হবে এটা। খুবই একটু শর্টলি আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছিলাম, একজন একটা কোশ্চেন করেছেন যে আমরা যে জোহারি উইন্ডো মডেলে যে 8টা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি, কে একজন লিখেছে যে একজন হিউম্যান বিইং এর কি 4টা ক্যারেক্টারিস্টিক্সই থাকে কিনা। না, একটা হিউম্যান বিইং এর আসলে 4টা ক্যারেক্টারিস্টিক্স থাকে না। উনি যেটা বলেছেন, জোহারি যিনি, উনি বলেছেন যে পৃথিবীর সকল হিউম্যান বিইং এই 4টা বৈশিষ্ট্যের মধ্যেই ঘোরাফেরা করে, কোনোটা না কোনোটা। হয় সে সেলফ ব্লাইন্ড সেলফ নোনে যাবে বা ব্লাইন্ডে যাবে, মানে হয় প্রথমটায় যাবে, নয়তো দ্বিতীয়টায় যাবে, নয়তো থার্ডটায় যাবে, নয়তো ফোর্থটায় যাবে। মানে প্রত্যেকটা হিউম্যান বিইং এই 4টা বৈশিষ্ট্যের কোনো একটাতে বিলং করে, এর বাইরে আসলে হিউম্যান বিইং এর কোনো বৈশিষ্ট্য নাই। কিন্তু একটা মানুষের মধ্যেই 4টা থাকবে, এটা আসলে পসিবল না, কিন্তু এই 4টার মধ্যেই হিউম্যান বিইংরা আসলে ঘোরাফেরা করে, এটা বলেছে। থ্যাংক ইউ আপা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা প্রেজেন্ট করেছি মেন্টিতে যে আপনাদের অপিনিয়ন গুলো নিচ্ছি কিছু স্টেটমেন্টে। একটা আছে যে নো ম্যাটার হাউ মাচ ইন্টেলিজেন্স ইউ হ্যাভ, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট a good amount. এটা দেখছি সবাই এগ্রি করেছে। নিউট্রালে মাত্র 3জন দিয়েছে। তবে আহ আমাদের হচ্ছে অনেকেই হচ্ছে 251 252 বেড়েই যাচ্ছে। আমরা নেক্সটটাতে চলে যাই, নওশিন আপা।
You can learn new things, but you cannot really change your basic amount of intelligence. এটাতে যদি দেখি যে একটু মনে হয় কনফিউজড অনেকে, যেটা আসলে কি হবে। অ্যাগ্রিতেও দেখছি হঠাৎ করে ডিসঅ্যাগ্রিও বেড়ে যাচ্ছে। নিউট্রাল অ্যান্সার দিয়েছেন একজন, আরো বাড়ছে এটা। ওকে, নেক্সটটাতে যদি একটু যাই, এখানে ডিসঅ্যাগ্রি বেশি, মানে সবাই একটু ফ্লেক্সিবল চিন্তা ভাবনাই করছেন। I like study or work best when it makes me think hard. এটা একদম দেখছি এখন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এখন আবার অ্যাগ্রিটা বেড়ে গিয়েছে। নিশাত আপা যদি কিছু অ্যাড করতে চান এটার সাথে না, আমি করতে কিছু পারেন। অ্যাড করবো না, আপনাদের অ্যান্সার গুলো ঠিক আছে, কারণ আপনারা এই সময় আপনারা কিছুটা কনফিউজ থাকবেন, কিছুটা হয়তো বা আমরা যদি প্রত্যেকটার আবার মানে এখানে আসলে কি লাইফ স্কিলের এই বিষয়গুলোতে মানে মানে এইটাই এটার অ্যান্সার হবে এইরকম কোনো অ্যান্সার নেই। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার পার্সপেক্টিভের উপর, কারণ এখানে যদি যারা ডিসএগ্রি করছেন নিশ্চয়ই তাদের এটার পিছনে কোনো লজিক আছে। সুতরাং সফট স্কিলটা কিন্তু আসলে আমার সায়েন্সের মতো না বা আমার ম্যাথের মতো না যে a+b² সবসময় একই সূত্র কাজ করবে। সুতরাং এখানে আসলে এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু যেটা হয় যে অনেক সময় যে ধরেন এখানে এগ্রিটাই আসলে বেশি আসবে। আমি যদি এটার জাস্টিফিকেশনটা আপনাদেরকে দিই যে কেন এটা এগ্রি হলে ভালো হয়, হওয়া উচিত আমি বলবো না, তখন অনেকেই আবার করবে কি ডিসএগ্রি থেকে এগ্রিতে আসবে। তো যেহেতু এখানে আমরা সময় পাচ্ছি না, প্রত্যেকটা অ্যান্সার নিয়ে আলোচনা করতে পারছি না, বাট করলে এখানে আসবে। আর ফাইনালি যেটা হচ্ছে যে আপনাদের এখন যে বয়স, মানে আপনারা মাত্র পড়াশোনা শেষ করেছেন, এখনই যদি আপনারা প্রত্যেকটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিয়ে দেন বা কনফিউজ না হন, তাহলে তো আসলে আপনার বাকি লাইফে আর শেখার কিছু নাই। সুতরাং এখন একটু কনফিউশন থাকাই ভালো, এটা থাকবেই। তবে আমরা বারবার যেটা বলি যে সফট স্কিল যেটা বলে বা সোশিও ইমোশনাল লার্নিং যেটা বলে, এখানে কনক্রিট অ্যান্সার বলে আসলে কোনো ওয়ার্ড নেই। এখানে সবসময় অ্যান্সার ভেরি করবে এবং আপনার পার্সপেক্টিভের উপর, আপনার জাস্টিফিকেশনের উপর এটা ভেরি করতে পারে। থ্যাংক ইউ আপা। আমরা নেক্সটটাতে যাব, নেক্সটটাতে গিয়ে আমরা তারপর আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের কাছে, ওটা আমরা নিব। নেক্সটটাতে যদি আমরা যাই, এখানে আছে আই লাইক স্টাডি ওয়ার্ক বেস্ট when I can do it really well without too much trouble. এখানে অ্যাগ্রিটাই একদম বেড়ে গিয়েছে, কারণ আমরা আসলে সবাই ভালো মতোই কাজ করতে চাই, কিন্তু আহ, খুব ট্রাভেল করে কিছু করতে চাই না কেউই। ওকে, আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, এটা আসলে নিশাত আপাই ভালো মতন বলতে পারবেন, আমি একটু আপাকে জিজ্ঞেস করব। একজন আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সফট স্কিলস কিভাবে আমরা অ্যাসেস করতে পারি, আপা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন এবং আপনাদের জন্য একটা খুবই, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আসলে এখন বিভিন্ন রিসার্চও বলছে যে এমপ্লয়াররা সফট স্কিলটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এবং আমরাও কিন্তু এটা, আমরা সাধারণত রিক্রুটমেন্টের সফট স্কিল যেটা করি সফট স্কিল রিলেটেড, কিন্তু আমাদের আমাদের মানে যদি আমি সেভ দ্য চিলড্রেনের কথা বলি, আমাদের যখন রিটেন টেস্ট হয় সেখানেও কিন্তু আমাদের সফট স্কিল রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে, যেমন আপনি কিভাবে আপনার টিমকে ম্যানেজ করবেন, বা একটা সিচুয়েশন হয়তো আমরা দিয়ে দিই যে এই সিচুয়েশনে আপনি যদি সুপারভাইজার হন তাহলে আপনি এখানে কি কি স্টেপ নেবেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের রিটেনেও থাকে। এবং ভাইভাটাতে আমাদের যখন সেভ দ্য চিলড্রেনে আমরা ভাইভাটা নেই, ভাইবার সময় কিন্তু আমরা অনেক বেশি হচ্ছে যে সফট স্কিলটাকে ইভালুয়েট করার চেষ্টা করি থ্রু বোথ প্রসেস। একটা হচ্ছে কোশ্চেন দিয়ে যে আপনার স্ট্রেংথ কি, আমরা তার মানে তাকে এই ধরনের কিছু কোশ্চেন করি। বাট মেজরিটি যেটা করি সাধারণত ভাইভাতে যেটা হয় যে একজন ভাইভাতে যখন আপনি একজন ক্যান্ডিডেট এসে বসবে, তার অ্যাটিটিউড, তার জেস্টার, পশ্চার, উনি কিভাবে কমিউনিকেট করছেন, উনি কি আই কন্টাক্ট করে কথা বলছেন নাকি আই কন্টাক্ট করে বলছেন না, উনি কি আসলে প্রশ্নগুলোর প্রপারলি উত্তর দিচ্ছেন নাকি আসলে ভাষা ভাষা উত্তর দিচ্ছেন, ওনার অ্যাটিটিউডটা কেমন, বসার ধরনটা কেমন, উনি কি অনেক বেশি নার্ভাস নাকি ঠিক আছে যেরকম পারে উনি স্মার্টলি করছে, এই অ্যাটিটিউডটার মধ্যে দিয়েও কিন্তু আসলে সফট স্কিল গুলোকে অ্যাসেস করা হয়। সুতরাং ইন্টারভিউ বোর্ড কিন্তু হচ্ছে যে খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, যেখানে আসলে হ্যাঁ এটা 100% কখনোই করা যাবে না, কারণ এটা অনেক সময় হয় ইন্টারভিউতে একরকম মনে হয়, পরবর্তীতে দেখা যায় কাজ করতে গেলে ওই বৈশিষ্ট্যগুলো সবকিছু হয়তো মিলে না। এবং এটা আমাদের জন্য পরবর্তীতে অনেক সময় এটা একটা চ্যালেঞ্জও হয়, আবার উল্টাটাও হয়। অনেক সময়
অনেকেই কিন্তু হয় যে ইন্টারভিউ বোর্ডে হয়তো একটু নার্ভাস ফিল করে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় যে না, স্টাফ হিসেবে উনি খুবই ভালো কাজ করছে। বাট আপনি যে প্রশ্নটা করেছেন, ইন্টারভিউ বোর্ড কিন্তু সফট স্কিল অ্যাসেস করার অনেকগুলো স্কোপ আছে। একটা হচ্ছে আপনারা সরাসরি প্রশ্ন করেও এই রিলেটেড স্কিল কি আছে সেটা করতে পারবেন, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে যে ডিউরিং দ্য ভাইবা তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, তার বসার ভঙ্গি, তার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন, অনেকে আছে ঘন ঘন পানি খেতে চায়, মানে এই সব কিছু দিয়েও কিন্তু আমরা মোটামুটি একটা, যারা থাকে তারা কিন্তু অ্যাসেস করতে পারেন যে তার মধ্যে এই সফট স্কিলের বৈশিষ্ট্যগুলো কিরকম আছে, বা একটা রিড করা যায় যে উনি একটু নার্ভাস প্রকৃতির না, উনি হচ্ছে স্মার্ট। আমরা অনেককে বলি না যে উপস্থিত বুদ্ধি ভালো, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, এরকম আর কি। থ্যাংক ইউ আপা। এবং আপার কথা ধরেই আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমাদের কিন্তু এই পুরো ডিজিটাল ইকুইটি ফেলোশিপে বেশ কিছু ফেজেস আছে, যেটা শুরুতেই দেখাচ্ছিলাম। তো আমাদের কিন্তু একটা অনসাইট অ্যাক্টিভিটি ডেও আছে। যারা অনলাইন কুইজের পরে যারা সিলেক্টেড হবেন তারা কিন্তু আমাদের অনসাইট অ্যাক্টিভিটিতে ডেতে আসবেন, এবং সেখানে কিন্তু আমাদের অনেক গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে, প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে, প্রেজেন্টেশন থাকবে। তো সেগুলোও কিন্তু আমার মনে হয় যে ওইটাও একটা জাজমেন্টের তখন আমরা একটা সুযোগ পাবো। আচ্ছা, এরপর এটা আমরা পেয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই আমরা মেন্টিতে অনেকে রেসপন্স করেছেন। এবার আমরা একটু সরাসরি একটা দুইটা প্রশ্ন নিই। আমি হাত দেখতে পাচ্ছি, একজনের হ্যান্ড রেজ করেছেন, সাজিয়া আফরিন সৃষ্টি। আপু, আপনি যদি মাইকটা আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। ধন্যবাদ। আমাকে আসলে এখানে অনেক কিছুই জানার হলো আজকে নতুন করে। তো আমার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো, আমরা যদি গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী বা একজন নারী নিজেকে জানার যে বিষয়টি আছে সেটি সে কিভাবে অর্জন করতে পারবে, বা অ্যাজ এ আমি যদি বলি যে আমি কিভাবে তার কাছে এই নিজেকে জানার বিষয়টি পৌঁছে দিতে পারবো, এটা একটা। আরেকটা প্রশ্ন ছিল যে গ্রোথ মাইন্ড সেশন গুলো আমরা কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো, এই দুটো। নিশাত আপা আপনার, যদি একটু হ্যাঁ, আমাদের আমি বলছি বলতেন। আপনার প্রশ্নটা আসলে ওইভাবে তো সরাসরি আমরা উত্তর দিতে পারবো না, কারণ আমরা তো বাংলাদেশের সকল নারী বা সকল গ্রামে থাকা সবার সাথে কাজ করি না। আমরা যেটা করি, আমার যারা টার্গেট বেনিফিশিয়ারি আছে, আমি যেখানে কাজ করছি সেখানে আমার যারা টার্গেট, তাদেরকে আমাদের কিন্তু এইগুলো নিয়ে রেগুলার ট্রেনিং, রেগুলার অ্যাওয়ারনেস সেশন থাকে। এখন আপনি কিভাবে পৌঁছে দিতে পারবেন সেটা হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি তো আর এটা করা ওইভাবে সম্ভব না। আপনি যদি কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে কাজ করেন সেটা করতে পারেন। আর ইন্ডিভিজুয়ালি আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার ফ্যামিলিতে আপনার পরিচিত যারা আছেন সেখানে আপনি করতে পারেন, বাট সেটা খুব অ্যাডহক বেসিসে হবে। কিন্তু বড় একটা টার্গেট গ্রুপকে যদি আসলে ইনফরমেশন পৌঁছে দিতে চান, তাহলে সেটা হচ্ছে আপনাকে কোনো না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমেই করতে হবে। তো এখন একটা সুযোগ আছে, যেহেতু হচ্ছে এখনকার কারেন্ট কারিকুলামে গভর্নমেন্ট এটাকে অনেক বেশি ইনকর্পোরেট করেছে। তো আপনারা এখন যদি আপনাদের কোনো সুযোগ থাকে কোনো এডুকেশন ইনস্টিটিউট বা স্কুলগুলোর সাথে কাজ করার, তো সেটার মাধ্যমে করতে পারেন। বাট আমি বলবো যে আসলে ইনস্টিটিউশন ছাড়া এই ধরনের মেসেজ গুলো ওইভাবে বড় পরিসরে পৌঁছানো সম্ভব না। এক হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে কাউকে বলতে পারেন, বাট সেটা অনেক বেশি বড় পরিসরে হবে না। রুসাফা আপা। জি, থ্যাংক ইউ আপু আপনার কোয়েশ্চেনের জন্য। আমরা এবার আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের গ্রুমিং সেশনের, এবং প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি ডিএফ প্রসেসটা নিয়ে। হয়তো অনেকে মিস করেছেন শুরুতে। তো আপনাদের সবার জন্যই আবার আরেকটু আমরা গো থ্রু করি যে আসলে আমাদের এই ডিজিটাল ইকুইটি ফেলোশিপে কি কি থাকছে এবং পরবর্তী ধাপগুলো কি। আপনারা তো জানেন যে অ্যাপ্লিকেশনটা আমাদের ক্লোজ হয়ে গিয়েছে, এবং যারা সিলেক্টেড হয়েছেন গ্রুমিং সেশনের জন্য তারাই আজকে জয়েন করেছেন। এবং আমাদের 3টা গ্রুমিং সেশন আছে। আজকে আমাদের প্রথম গ্রুমিং সেশন হয়ে গেল, এবং দ্বিতীয় গ্রুমিং সেশন আছে আমাদের 23 মে থার্সডে, এবং তৃতীয়টা আছে আমাদের 26 মে সানডে, নেক্সট সানডেতে আছে। টপিকগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুটো গ্রুমিং সেশনও কিন্তু আমাদের এইভাবে জুমেই হবে। আমরা লিঙ্ক শেয়ার করবো ইমেইলে, এবং ইউটিউবে আমরা স্ট্রিম করব, ওখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। এবং এরপরে আমাদের যেটা হবে যে আমাদের একটা অনলাইন কুইজ হবে। এখন অনেকের কোয়েশ্চেন আছে যে অনলাইন কুইজটা আসলে কি নিয়ে হবে, কি পড়বো, কোনো সিলেবাস আছে কিনা, কোনো কিছু আছে কিনা। তাদের জন্য বলছি যে ইট উইল বি অ্যান অ্যাপটিটিউড টেস্ট, যেটা হচ্ছে আসলে বিহেভিয়ারাল টেস্ট বা পার্সোনালিটি টেস্ট টাইপের।
আসলে স্পেসিফিক কোনো কিছু নিয়ে না, একজন কোয়েশ্চেন করেছিলেন যে রিসার্চের কোন টপিক নিয়ে আসলে পড়তে হবে। তো কোনো টপিক নিয়ে আপনার পড়াশোনা করতে হবে না, এটা হচ্ছে আপনারা টেস্টটা দিতে গেলেই বুঝবেন যে এটা আসলে একটা অ্যাপটিটিউড টেস্ট যেহেতু বললাম, যে কোনো ফিক্সড কোনো সিলেবাস বা আপনার যেই ফিল্ডে অ্যাপ্লাই করেছেন সেটা নিয়েই যে কোনো কিছু জানতে হবে সেরকম না। তবে হ্যাঁ, আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পজিশনের জন্য আমাদের কিন্তু সামনে প্র্যাকটিক্যাল টেস্ট আছে, যেটা হচ্ছে অনলাইন কুইজে যারা আর কি সিলেক্টেড হবেন অনলাইন কুইজের পরে সেই কয়েকজন টপারকে আমরা নিব, তারপরে আমরা অনসাইট অ্যাক্টিভিটি ডে করবো আমাদের অফিসে। এটা অনেক কোয়েশ্চেন পেয়েছি যে কোথায় হবে, আমাদের সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিস গুলশান ঢাকায়। তো ঢাকা অফিসটাতে আমাদের হচ্ছে অনসাইট অ্যাক্টিভিটি ডে হবে সারাদিন ব্যাপী। আমরা গতবারও এটা করেছি এবং আমরা আমরা হচ্ছে 60 জন ক্যান্ডিডেটস আমাদের জয়েন করেছিল অনসাইট অ্যাক্টিভিটি ডেতে। সেখানে আমরা গ্রুপ অ্যাক্টিভিটিস ছিল, কিছু টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস ছিল, প্র্যাকটিক্যাল টেস্ট ছিল। যেটা পুরো প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু পুরোটাই আমাদের টপিক বেসড, বা আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য। তো তখন সেটার জন্য আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে যারা সিলেক্টেড হবে, এবং সেদিন আমাদের প্রেজেন্টেশনও হবে। আরো ডিটেল আমরা অবশ্যই পরবর্তী ধাপগুলোতে আপনাদের জানিয়ে দিব ইমেলের থ্রুতে। এবং যারা এরপরে অনসাইট অ্যাক্টিভিটি ডেতে আপনারা যারা সিলেক্টেড হবেন এরপরে সেকেন্ড রাউন্ড সিলেকশনে, তারা হচ্ছে ইন্টারভিউর জন্য কল পাবেন, পরে আমাদের ফাইনাল সিলেকশন এবং জয়েনিং। সো আই হোপ যে এখন সবাই ক্লিয়ার। তাও যদি আমি একটু চেক করি কারো কোনো কোয়েশ্চেন আনসার আছে কিনা। কুইজ কি 3 দিন হবে? কুইজ আমাদের 26 থেকে 28। এটা আমরা এমন ভাবে আসলে ডিজাইন করে থাকি যে আপনি একটা টাইম লিমিট থাকবে, এই 3 দিনের মধ্যেই আপনাকে যে কোনো একটা টাইমে ঢুকে ওই যে টাইমটা থাকবে 40 মিনিটস বা 1 আওয়ার যেটাই থাকুক সেটা জানিয়ে দেওয়া হবে, সেইটুক টাইমের মধ্যে আপনাকে দিতে হবে। সো ওয়ান্স ইউ স্টার্ট দ্য এক্সাম আপনি কিন্তু আবার ব্যাক করে সেকেন্ড টাইম আবার ঢুকতে পারবেন না, ওই একটা টাইমে আপনাকে দিতে হবে। বাট 3 দিন আমরা সময় দিয়েছি কারণ অনেকের অনেক ব্যস্ততা থাকে, অনেক ধরনের ইস্যু থাকতে পারে। সো এই কারণে আমরা এই ফ্লেক্সিবিলিটিটা রেখেছি। If any participant miss any process showing on the screen slide, what should she can do? আচ্ছা, কোন অপশন আছে কিনা? আসলে অপশন তো আমরা যথেষ্ট ফ্লেক্সিবল রেখেছি। যেমন গ্রুমিং সেশন আমরা এখানেও করছি, ইউটিউবেও আমরা স্ট্রিম করছি, যেন আপনারা আবার পরবর্তীতেও দেখতে পারবেন। ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। এবং এরপরে অনলাইন কুইজের জন্য আমরা 3 দিন রেখেছি। আসলে উই থিঙ্ক যে 3 দিন এনাফ টাইম, 3 দিনের একটা না একটা সময় তো আপনারা দিতে পারা উচিত। এরপরে হচ্ছে অনসাইট অ্যাক্টিভিটি দের জন্য কোনো অপশন নেই, ওইটা যেই দিন সেই দিনই আসলে অ্যাটেন্ড করতে হবে ইফ ইউ আর সিলেক্টেড। আচ্ছা, কি ধরনের টেকনিক্যাল স্কিলস দরকার এই জবের জন্য? আসলে যেহেতু আমাদের অনেকগুলো পজিশন, একটা কোনো পজিশন না, যারা হচ্ছে ডেভেলপমেন্ট সাইডের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কোডিং রিলেটেড স্কিলস, প্রোগ্রামিং স্কিলস সেগুলো দরকার। বেসিকটা জানলেই হবে এবং বাকিটা তো আমরা ট্রেন করেই নিব। যারা হচ্ছে আপনারা একটু গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন প্রতিটা রোলের জন্য, যারা গ্রাফিক ডিজাইনিং এর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের সেই রিলেটেড নলেজ, অথবা যদি প্যাশন থাকে বা ইগার টু লার্ন হন, সেই জিনিসটাই আসলে বেসিক কিছু ধারণা থাকলেই হবে। ওকে, আরেকটা হচ্ছে যে মে আই নো হোয়াট বেনিফিটস এইগুলো নিয়ে আসলে আমরা একটু পরেই কথা বলি। এখন যেহেতু আমরা গ্রুমিং সেশনে ফিরে আছি, আমরা এটাতে একটু ফোকাস করি এবং পরবর্তীতে সবকিছু আসলে আপনারা ইমেইলেও জানতে পারবেন। আদার ডিস্ট্রিক্টস এর ওরাও ঢাকাতে যেতে হবে। হ্যাঁ, আমরা এর জন্য আগে থেকেই আসলে জানিয়ে দিয়েছি আমাদের ডেটটা, এবং আমরা চেষ্টা করেছি কুইজের পরে, যেহেতু আমাদের অনসাইট অ্যাক্টিভিটি ডে, কুইজটা শেষ হবে 28 তারিখ এবং অনসাইট অ্যাক্টিভিটি ডে 5 তারিখ। তো আমরা বেশ কিছুদিন টাইম রেখেছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কুইজের পরে জানিয়ে দেওয়ার, যেন ঢাকার বাইরে যারা আছেন তারা সেই একদিনের জন্য হলেও ম্যানেজ করে চলে আসতে পারেন। হ্যাঁ, for on-site activities and days only selected. Is the joining place also in Dhaka? Yes, ঢাকা অফিসেই আপনাদের কাজ করতে হবে, অফিসে এসে কাজ করতে হবে। প্র্যাকটিক্যাল টেস্টেও কি সিলেকশন প্রসেস থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। ওকে, এবং অনলি টপার্সরাই কিন্তু সিলেক্টেড হবে আমাদের অনলাইন কুইজের পরে। যারা হচ্ছে এগিয়ে থাকবে মার্কস এর দিক থেকে তাদেরকেই কিন্তু আমরা কল করব অনসাইট অ্যাক্টিভিটি এর জন্য। টপিক কি চেঞ্জ করা যাবে? এটার অর্থাৎ কি আপনি বোঝাতে চাচ্ছেন যে পজিশন চেঞ্জ করা যাবে কিনা? আপনি একটু আমাদের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবেন, পরবর্তী স্টেপের জন্য ইমেইল করা হবে। জি, ইমেইল করা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কয়েকজন আমাদেরকে
ইমেলটা একটু ভুল সেন্ড করেছেন। আমরা যখন ইমেল পাঠাচ্ছি তখন আমাদের কাছে আবার ফেরত আসছে যে এই ইমেলটা ঠিক নেই। অনেকজনের আমরা দেখেই বুঝতে পারছি যে ঠিক নেই, আমরা তো ঠিক করে অনেক জনকে পাঠিয়েছি। তবে যারা মনে করছেন যে ইমেল পাননি, SMS পেয়েছেন বা আপনি ইমেল ভুল দিয়েছেন, অবশ্যই আমাদেরকে কাইন্ডলি ইমেল করে একটু জানিয়ে দিবেন। আজকের কুইজই কাউন্ট করবে। আজকেরটা কোনো কুইজ ছিল না, আজকেরটা জাস্ট আমরা আপনাদের সাথে একটু ইন্টারাক্ট করার জন্য, এঙ্গেজ করার জন্য, আপনাদের অপিনিয়ন গুলো জানার জন্য আমরা menti.com-এ হচ্ছে একটু ইন্টারাক্ট করেছি কিছু কোয়েশ্চেন দিয়ে। কিন্তু আসলে এটা কোনো কাউন্ট, মানে এটার উপরে কোনো জাজমেন্ট নেই। তবে আপনারা যারা অ্যাটেন্ড করছেন গ্রুমিং সেশন, সেটার উপর একটা রেট আছে। ওকে, অনলাইন কুইজ কি জুমে হবে বা প্রসেস কি? আমরা একটা লিংক দিয়ে দিব, সেখানে আপনাদের অনলাইন কুইজটা হবে। আমরা মনে হয় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ইজ ইট পেইড অর নন পেইড? ইট ইজ আ পেইড ফেলোশিপ and you will get the full-time employment opportunity where you can learn and work at the same time. এবং এটা হচ্ছে 12 month, অর্থাৎ 1 বছরের একটা ফেলোশিপ। ওকে, আমি মনে হয় অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি। আমরা কি আরো কিছু কোয়েশ্চেন নিব? আমি দেখি যে কোনো আরো কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি থাকে। আফটার গেটিং সিলেক্টেড ফর দিস পজিশন উইল আই গেট আ পার্মানেন্ট পজিশন? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস, এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরই। 1 বছরের ফেলোশিপের পরে আমরা যারা হচ্ছে ভালো পারফর্ম করবে, প্লাস আরো অনেক কিছু ব্যাপার আছে, আমরা সেটা কন্ট্রাক্টেও আমরা দিয়ে দিয়েছি এবং PDF যে গাইডলাইনটা ছিল সেখানেও আমাদের উল্লেখ করা আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করছে, কিন্তু দের ইজ আ হাই চান্স যে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে আমরা কোনো না কোনো ভাবে কোনো একটা রেগুলার পজিশন দেওয়ার ট্রাই করে থাকি। ওকে, মানে এটা পুরোপুরি হচ্ছে পারফরমেন্সের উপর, ট্রেনিং পিরিয়ডে আপনি কিরকম পারফর্ম করছেন সেগুলোর উপরে পার্মানেন্ট আর রেগুলার পজিশন আমরা অফার করব। ওকে, তাহলে আমরা হচ্ছে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সকিউজ আমরা মি, আমার কভার একটা করেছি। কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, সরি আমি জি জি ইন্টারাপ্ট করছি আপনাকে। জি, বলেন আপু। আম, এখানে অনসাইট অ্যাক্টিভিটি লেখা আছে, প্র্যাকটিক্যাল টেস্ট, এইটা তো মেবি সামনাসামনি হবে। হ্যাঁ, আমি যেটা বললাম যে অনসাইট আচ্ছা, অ্যাক্টিভিটি তো ডে হচ্ছে আমাদের অফিসেই হবে। আম, আমার আসলে 5 জন একটা এক্সাম আছে, আল্লাহ না করুক, মানে এখন আমি তো বলতে পারতেছি না সিলেকশন হব কি হব না, বাট যদি এরকম কোনো হয়ে যায়, সিলেকশন যদি আমার হয়, তাহলে তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আমি বলতে পারি না যে কি হবে এখন। জি জি, সিলেকশনের পরে বুঝতে পেরেছি। ব্যাপারটা হবে আপনাদের এখানে, কুইজ থেকে সিলেকশন হলে ব্যাপারটা হবে, বাট তারপরেও আমি ফর ইনফরমেশন জেনে রাখতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। এটা নিয়ে আমি এই মুহূর্তে ঠিক কোনো ডিসিশন আসলে দিতে পারছি না। আমরা হচ্ছে একটু সামনে আগাই, অনলাইন কুইজটাও দিই এবং এরপরে ওকে, আমরা অবশ্যই যদি সিলেক্টেড হন অবশ্যই আমরা ওকে, এটা নিয়ে ডিসকাস থ্যাংক করব। ইউ। আমিও আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নেন, এবং আমরা তখন কথা বলে হয়তো আপনাকে কিছু একটা সাজেস্ট করতে পারবো যে কি করা যায়। থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ কোয়েশ্চেনের আপু। জন্য। এবং আমরা এখন শেষ করব। আমি সবাইকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ শুরুর দিকে আসলে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আমাদের লেটও হয়েছে এবং এরপর আমরা আবার জয়েন করেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কোঅপারেশন। এবং অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট হয়েছে আমাদের, বোথ ইন ইউটিউব এবং জুমেও। এবং থ্যাংকস টু নিশা তাপা ফর কোঅর্ডিনেটিং দ্য সেশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আরো হয়তো অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের, আপনারা দিয়ে রাখতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব একটা FAQ সেকশন করার, যেখানে আপনাদের প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব এবং পরবর্তীতে তো আরো কথা হবে, আরো 2টো গ্রুমিং সেশন আছে, সেখানেও আমাদের কথা হবে। সো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সবাই সুস্থ থাকবেন এবং ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের 23শে মে থার্সডে, একই টাইমে 7টার সময়। ধন্যবাদ সবাইকে।